রাইফেল দিয়ে খোঁচা দিয়ে দিয়ে এই জায়গাটা কেটে ফেললো, কোনো কারণ ছাড়া, যে অন্য একটা ভাষা ইউজ হচ্ছে। মানে হিন্দিতে কেউ কথা বলছে? আমি যখন এরকম ভাষার কথা আমি যখন বলেছি, আমি যখন সাইন করিনি, আমাকে বলেছিল যে তোকে আমি প্রথমে তো করা যাবে না, আমাকে লাস্টে বলা হচ্ছে তোকে এমন পর্যায়ে নিয়ে যাব তুই নিজে নিজে শেষ পর্যন্ত মরে যেতে চাইবি। সে রেসপেক্টটা কোনো জায়গায় থাকে না ভাই, কোনো জায়গায় থাকে না, কোনো জায়গায় থাকে না। আমার মহাবিপদ হয়। আমি আমি আপনাকে বললাম না শাস্তি, আমি আপনাকে বলছি ভাই, আমার আজকে এটা এখন আমার লজ্জা করে না ভাই এগুলো বলতে। আমার বাচ্চা বড় হয়েছে, তো আল্লাহ তো বড় করেছে এতটুক, আল্লাহ কতদিন হায়াত দিবে জানি না, দোয়া করি আল্লাহ ওদের অনেক হায়াত দেখ। আমার বাচ্চা ভাতের মারের মধ্যে আমি চিনি দিয়ে ঘুলে খাইয়েছি। আমার মনে মনে রাগ হতো, বাট আপনাকে যেটা বললাম যে আমাদের মধ্যে কোনো ওরকম কখনো ঝগড়া হয়নি। আমি সবসময় রাগ হতাম মনে মনে, বলতাম ও আসলে, কিন্তু রাগারাগি হতো না। বাট আমি যখনই ওয়াশরুমে যেতাম সকালবেলায়, উঠে গিয়ে দেখতাম টুথপেস্টের মুখটা খোলা, আপনার শেভিং ফোমের মুখটা খোলা, সে রেজারটা ওয়াশ করেনি। এটা আমার সংসার লাইফে পুরাটা সময় ছিল। ওই দিনটা আমার হাজব্যান্ড শেভিং ফোমের মুখটা লাগিয়ে গিয়েছে, এত সুন্দর করে গেছে, ও মনে হবে কেউ ওখানে ইউজই করেনি। ও শেষবার চলে যাবে দেখে ও সবকিছু ক্লিন করে দিয়ে গেছে। মিলান আর কি, যে পৃথিবীটা গোল এবং হাসিনার মতো একটা দুর্দান্ত প্রতাপশালী শাসক কিভাবে ধ্বংস হয়ে গেছে তো দেখেছেন। এবং আমি বিলিভ করি যে একজন আর্মি অফিসার যেভাবে প্রাণ দিয়েছেন পিলখানার ভেতরে, তারপরে তার পরিবারের সঙ্গে যে আচরণ করা হয়েছে, তার সন্তানদের সঙ্গে যে আচরণ করা হয়েছে, যে অফিসাররা করেছেন, তারা কি সারা জীবন বেঁচে থাকবে দুনিয়াতে? তারা কি মনে করে না যে মানে তাদের সন্তান যাও এরকম কিছু শিকার হতে পারে? তাসনুভা মা হচ্ছেন মেজর তানভীর হায়দার নূরের স্ত্রী, যিনি শাহাদাত বরণ করেছিলেন বিডিআর এর ভেতরে, পিলখানার ভেতরে, এবং তার মৃতদেহ আসলে শনাক্ত করা যায়নি। যে 10-12টি মৃতদেহকে পুড়িয়ে দেওয়া হয়েছিল, তার মধ্যে ধারণা করা হয় একজন হচ্ছেন মেজর তানভীর হায়দার নূর। আমি আপনার কাছে জানতে চাই যে বিডিআর এর এই ঘটনা সময় আপনি কোথায় ছিলেন, কিভাবে, অর্থাৎ আপনার যে গল্পটা, আপনার যে জীবনের যে গল্পটা, যে করুণ গল্প, এটা আমরা একটু শুনতে চাই একদম প্রথম থেকে, বিদ্রোহের প্রথম দিন থেকে বা আগের দিন থেকে এ পর্যন্ত জানতে চাই। আমার যদি কোনো জিজ্ঞাসা থাকে আমি হয়তো মাঝে মাঝে আপনাকে জিজ্ঞাসা করব, না হয় আপনি আপনার মতো করে বলে যান, আমি আপনার বিষয়টা একটু শুনতে চাই। আসসালামু আলাইকুম কনক ভাই, আপনাকে অশেষ ধন্যবাদ আমাকে আপনার অনুষ্ঠানে নিয়ে আসার জন্য। 2009 সালের জানুয়ারি লাস্ট উইকে 20 তারিখের পর, আমার জানা মতে জানুয়ারির 20 তারিখের পর আমার হাজবেন্ডের আর্মিতে ব্যাক যাওয়ার জন্য একটা পোস্টিং আসে। তারপরে মোটামুটি আমার হাজবেন্ডের প্রিপারেশন শুরু হয়। রাজেন্দ্রপুরে তার 25 এডিতে, তখন খুব সম্ভবত 25 এডি ছিল, 25 এডিতে তার পোস্টিং চলে যাওয়ার কথা। সেভাবে আমরা প্রিপারেশন নিচ্ছিলাম। সাডেনলি জানুয়ারি 26 বা 27 তারিখে এরকমই কথাবার্তা হয় যে আবার ওকে বিডিআর এ প্যারেডের জন্য যেতে হবে। তো তখন ও হচ্ছে একটু বিব্রত হয়, কারণ ওর র্যাঙ্কটা পড়ার কথা ছিল, মেজর র্যাঙ্কটা পড়ার কথা। এরপরে যাই হোক, এত মানে সবকিছু ওর ফেয়ারওয়েল হয়, আমরা ঢাকায় রওনা দিই। নীলসাগর একটা ট্রেন আছে, ওই ট্রেনে করে আমরা রাতে রওনা দিই। রাত্রে 2:20 ওর কাছে একটা ফোন আসে, মানে ওর আমাকে ঢাকায় রেখে যাওয়ার কথা, সবকিছু কমপ্লিট করে সে তারপরে হচ্ছে রাজেন্দ্রপুরে জয়েন করবে। এরকমই আমি যতটুকু মনে পড়ে এরকম হওয়ার কথা ছিল।
সেভাবে প্রিপারেশন নেওয়া ছিল। কিন্তু হঠাৎ করে ওর যখন ওকে পিলখানাতে যেতে বলে, আমরা নীলসাগর ট্রেনে করে রওনা হচ্ছি, ওই সময় ওকে বলা হয় যে অন্য একজন অফিসারের নাম বের হয়েছিল প্যারেডে, ওনার কিছু ফিজিক্যাল প্রবলেমের জন্য উনি কিছুটা অসুস্থ থাকার কারণে তার নামের পরিবর্তে আমার হাজব্যান্ডকে যেতে হবে। তখন তার একটু খারাপ লাগে, কারণ ওর র্যাঙ্কটা ডিউ হয়ে গেছে, ওর র্যাঙ্ক করতে হবে। যাই হোক, এখন অর্ডার তো আর কখনো চেঞ্জ করে না অফিসাররা, যেভাবে থাকে সেভাবেই ওনারা মেনে নেন। তো সেভাবে ও চলে যায় সেভাবে পিলখানাতে যাওয়ার পরে ওখানে আমরা প্যারেড সম্ভবত ফেব্রুয়ারির 1 বা 2 তারিখ থেকে শুরু হয়ে যায়। আমরা ছায়ানীর নামে একটা ছোট একটা মানে 3টা রুমের একটা বাসা থাকে, মানে কারণ অফিসার্স মেসে কোনো জায়গা ছিল না, 3টা রুমের একটা বাসা থাকে। ওটা শুনেছিলাম ডিজির পুরাতন বাংলো, টেনিস গ্রাউন্ডের সাথে। সেখানে প্রথম যে রুমটা, ওই রুমটা আমাদেরকে দেওয়া হয়। সেকেন্ড রুমটা হচ্ছে ইকবাল ভাই এসে উঠেন। থার্ড রুমটা আমার সঠিক মনে নাই কেউ ছিলেন কি ছিলেন না, এভাবে আমরা ছিলাম। এর মধ্যে ভাই এভাবেই চলছিল, খুব সুন্দর যাচ্ছিল সবকিছু। বাট 24 তারিখ সকালবেলায় আমার হাজবেন্ডের প্যারেড ছিল। প্যারেডের প্রোগ্রামটা যখন শুরু হলো, অনেক ভোরবেলাতেই চলে গেল। তো তার কিছুক্ষণ পরেই আমরা মোটামুটি রেডি হয়ে প্যারেড দেখতে গেলাম। খুব চমৎকার ভাবে প্রোগ্রামটা হলো। হওয়ার পরে আমার হাজবেন্ড যখন ব্যাক করলো বাসায়, তো সে খুব খুশি হওয়ার পরে ছুটি নিয়ে আসলো। ছুটি নিয়ে আসার পরে তারপরের দিন হচ্ছে আমরা একটা ভ্যাকেশনে যাব, এরকম আর কি প্ল্যান। তো এর মধ্যে যেটা হলো, সে আমার মাদার ইন লকে একটা কল করলো, সম্ভবত 3টা 3:30টার দিকে ফোন করে তখনকার যে প্রাইম মিনিস্টার ছিলেন ওনার জন্য বললেন যে উনি প্রতিটা অফিসারকে জিজ্ঞেস করেছেন তাদের বাড়ি কোথায়। এখান থেকে জিজ্ঞেস করার পর আমার হাজবেন্ড যখন তার বাড়ি বলে, তো উনি তখন বললেন যে তোমাকে আমার খুব পছন্দ হয়েছে, তোমার বাড়ি যদি গোপালগঞ্জ হতো তাহলে আমি তোমাকে খুব দ্রুত এসএসএফ এ নিয়ে আসতাম। তো এটা যখন আমার মাদার ইন লকে বলছে, আমার মাদার ইন ল বললো যে বাবা ইনশাল্লাহ তুমি যদি সেরকম ভালো করো তাহলে তুমি একসময় যাবা। এখানে কথাটা শেষ। দেন ওর কাছে জিনিসটা এত ভালো লেগেছে, আমরা কিছুক্ষণ পর আমার এক রিলেটিভের বাসায় গিয়েছিলাম। ওখানে যাওয়ার পর দেখলাম যে সে ওখানেও সেটা শেয়ার করলো। এরপরে যাই হোক, রাতে যখন 8:30 বাজে হঠাৎ করে ওর কাছে ফোন আসলো। ও তো লিভ নিয়েছিল, ফোনে আসার পরে বললো যে রাতের মধ্যে যেন চলে আসে, সকালবেলা একটা মিটিং বা কিছু একটা আছে। তো তারপরে তো রাত্রেবেলায় হচ্ছে আমরা চলে আসলাম সেখান থেকে। তারপর সকালে 7:40-এর দিকে তানভীর বাসা থেকে বের হয়ে গেল। তো ও যখন বের হয়ে যায় তখন আমি জানি না কেন যেন দুটো ইনসিডেন্ট আমার সাথে হলো, মানে এরকম আসলে কখনো হয় না, ওটা স্কিপ করে যাই আমি। বাট ও চলে যাওয়ার পর মানে এরকম আসলে কখনো বোধ হয় না, এত জায়গায় ও গেছে, বর্ডার ভিজিটে গেছে, এরকম ভয় আসলে কখনো লাগেনি। আমি জানি না কেন লেগেছিল সেদিন। ও যখন চলে গেল তারপর আমি মনে হয় আনুমানিক আধা ঘন্টার মতো শুয়েছিলাম আমার বাচ্চা দুটাকে নিয়ে। কিছুক্ষণ পর আমার কাছে এত অ্যাবনর্মাল কিছু সাউন্ড লাগলো, হইচই। তো সরি, এর কিছুক্ষণ পর আমার কাছে মনে হলো যে আমাদের যে ওয়াশরুমটা আছে ওখান দিয়ে কোন রকম একটা সাউন্ড আসছে। একটা রুম তো, আর ওয়াশরুমটা তো একসাথে,
আমার মনে হচ্ছে খুব জোরে সোরে সাউন্ড। আর বাসাতে আমার জানা মতে কেউ নাই, পাশের রুমে ইকবাল ভাইও চলে গেছেন, তার পাশের রুমে কেউ আছে কিনা আমি জানি না। আমি ওয়াশরুমে গেলাম, ওয়াশরুমে যাওয়ার পরে সরি ওয়াশরুমে যাওয়ার পরে ভাই একটা আমার একটু আতঙ্কে ছিলাম, সাউন্ড গুলো ছিল অ্যাবনর্মাল। এটাও আমার সংসার জীবনে আমি এই ধরনের সাউন্ড পাইনি। অনেক প্রোগ্রাম ছিল, অনেক হইচই শুনেছি ক্যান্টনমেন্টে, পিলখানাতে, ব্যাটালিয়ন গুলাতে, আর সাউন্ড গুলো আমার কাছে পুরাটাই অ্যাবনর্মাল ছিল। আর আরেকটা জিনিস যেটা আমি আমার সংসার জীবনে মানে জাসনুরা, মানে কি জাতীয় সাউন্ড? গুলির শব্দ নাকি চিৎকারের শব্দ, মানে কি শব্দ? চিৎকার না, মানে কেমন যেন একটা, আমি হই হুল্লোড় তো আছে, চিৎকারটা হচ্ছে হই হুল্লোড় টাইপ, আবার কেমন যেন একটা অন্য টাইপের সাউন্ড, অন্যরকম। এটা গুলির পর্যায়েও না, একদম অন্য ধরনের। আমি এই ধরনের সাউন্ড আগে শুনিনি। অনেকজন মিলে, মানে কোনো মিছিলের মতো না, আবার চিৎকার চেঁচামেচিও না, হ্যাঁ, বাট আছে না লোক জড়ো করার মতো কাইন্ড অফ, অনেক মানুষ হচ্ছে, এরকম লেগেছে। তো আসলে পিছন সাইডটা কেমন আমার তো মনে নাই, আমার যতটুকু মনে আছে ওই বাসাটার পিছনে দুটো ব্যাটালিয়ান ছিল। ওগুলা ঠিক কোন কোন ব্যাটালিয়ান আমার ঠিক মনে নাই, কিন্তু ছিল মানে সম্ভবত। হচ্ছে 25 তারিখ আনুমানিক কয়টা হবে তখন? এটা হচ্ছে আমি বেড থেকে উঠি যখন, তখন সম্ভবত 8:30টার পরে। তানভীর বের হয়ে গেছে 7:40-এর পরে। ও যখন বের হয়ে যায় আমি দাঁড়িয়েছিলাম, দেন ও বের হয়ে যাওয়ার পর আমি শুয়ে পড়ি। আমি আধা ঘন্টা থেকে 40 মিনিট পরে উঠি। আমি যখন বেড থেকে উঠি, আমার এই জন্য মনে আছে আমি বেড থেকে উঠার সময় আমি টাইমটা দেখিনি, ওয়াশরুমে যাওয়ার পরে আমি অ্যাবনর্মাল সাউন্ড শুনে আমার মনটা একটু ঘুরে যায়। কখন আমি যেটা বলতে চাচ্ছি ভাই, আমার হাজব্যান্ডকে আমি সংসার জীবনে যেটা দেখেছি, আমাদের সত্যি কথা বলতে কোনো দুঃখের স্মৃতি নাই। মানুষের কনজুগাল লাইফে অনেক রকমের খুঁটাখুটি, খুনসুটি, ঝগড়া, অনেক কিছু থাকে। আমার মনে পড়ে না আমাদের মধ্যে এরকম কিছু ছিল, একবারও না, একদিনের জন্য না। আর যেই ব্যাপারটা আমি ধরে রেখেছিলাম যে ওকে আমি থ্যাঙ্কস দিব, এই জন্য আমি টাইমটা বলতে পারি আপনাকে। আমার মনে মনে রাগ হতো, বাট আপনাকে যেটা বললাম যে আমাদের মধ্যে কোনো ওরকম কখনো ঝগড়া হয়নি। আমি সবসময় রাগ হতাম, মনে মনে বলতাম ও আসলে, কিন্তু রাগারাগি হতো না। বাট আমি যখনই ওয়াশরুমে যেতাম সকালবেলায়, উঠে গিয়ে দেখতাম টুথপেস্টের মুখটা খোলা, আপনার শেভিং ফোমের মুখটা খোলা, সে রেজারটা ওয়াশ করেনি। এটা আমার সংসার লাইফে পুরাটা সময় ছিল। ওই দিনটা আমার হাজব্যান্ড শেভিং ফোমের মুখটা লাগিয়ে গিয়েছে, এত সুন্দর করে গেছে, ও মনে হবে কেউ ওখানে ইউজই করেনি। ও শেষবার চলে যাবে দেখে ও সবকিছু ক্লিন করে দিয়ে গেছে। আমি সরি অনুপ ভাই, আমার সবচেয়ে বড় জিনিস যেটা, যে এজন্যই আমি
ওই দিনটাকে বেশি মনে রেখেছি, ওই টাইমটাকে মনে রেখেছি। আমি দরজাটা ওয়াশরুমের ওপেন করে এই যে আওয়াজটা বা এত কিছু, আমি একটু টেনশন নিচ্ছিলাম বা আমার অস্থির লাগছিল, বাট এইটা হচ্ছে আমাকে খুব তাড়াতাড়ি চেঞ্জ করে দেয় মাইন্ডটা, খুব তাড়াতাড়ি। আমি টাইমটা দেখি যে কয়টা বাজে, তখন 8:40, 8:41 বাজে। আমার কাছে যে মোবাইলটা ছিল সেটাতে 8:41 বাজে। তো আমি এই জন্য মনে রেখেছি, আমার একটা প্ল্যান ছিল যে আজকে আমি অনেক বড় একটা থ্যাঙ্কস দিব তাকে, কারণ আমার তো সংসার লাইফে সে কোনোদিনও এরকম করে যায়নি। ইভেন ও যে ড্রয়ারটা থেকে ওর সক্সটা পড়তো, সে ড্রয়ারটাও লাগাতো না, ও সেটাও লাগিয়ে গেছে। এত গুছিয়ে গেছে যে এটা ওর শেষবার বের হয়ে যাওয়া, এটা আমাকে বলে যায় নাই। আমাদের লাইফে ভাই 15.5 বছরের বেশি চলে গেছে। প্রত্যেকেরই বোধটা একই রকম হওয়ার কথা, কিন্তু অনেক আনন্দের ঘটনা থাকে, অনেক ভালো লাগার ঘটনা থাকে। সত্যি কথা বলতে কি ভাই জানেন, দরকার হয় হাসি, দরকার হয় ঘুরে বেড়াই, দরকার হয় খাওয়া দাওয়া করি, প্রয়োজনে বাচ্চাদের জন্য অনেক কিছুতেই ভালো থাকার মতো করে চলতে হয়, কিন্তু হাসার যে একটা তৃপ্তি আমি আর কোনোদিন পাইনি। কারোর সাথে কথা বলে যে একটা তৃপ্তি, সেটা আমি কখনো পাইনি, সেই স্যাটিসফ্যাকশন আমার আর আসেনি। ভালো থাকা কি, এটা আমি আর কখনো ফিল করিনি। কোনো ভালো লাগা কোনো কিছু দিয়ে আমার আর ভালো লাগেনি। কিছু কিছু মানুষ থাকে লাইফে, প্রত্যেকের পার্টনার অবশ্যই তার লাইফের অনেক ইম্পর্টেন্ট, কিন্তু তারপরে আমি বলবো যে কোনো কোনো ব্যক্তি, কোনো কোনো মানুষের লাইফে এমন থাকে তার রিপ্লেস কখনো হয় না। তো যার কারণে এই মানুষটা আমার লাইফ থেকে চলে যাওয়ার পর এই অনুভূতিটা না আমি কাউকে বোঝাতে পারবো না। যেমন আমি এটা বলবো যে আমাদের অনেকে মনে করে আমরা অনেক ভালো আছি, এত বছর হয়ে গেছে, অনুভূতি কি একরকম আছে? ভাই অনুভূতি একই রকম আছে, একই রকম আছে ভাই। আমার মনে হয় আবেগ আরো বেশি বেড়ে গেছে। অনেক কিছু আগে হয়তো বুঝতাম না, এখন মনে হয় আরো অনেক বেশি বুঝি। এখন মনে হয় তখন কেন এটা কষ্ট দিলাম, তখন কেন এটা বলেছিলাম, তখন কেন এভাবে আমি বিরক্ত করতাম, তখন কেন কাজের সময় আমি বলতাম বাইরে নিয়ে যাও, তখন কেন বলতাম আজকে এটা করতেই হবে। এখন প্রতিটা জায়গায় আমি বুঝতে পারি। জি, তো তারপরে পিলখানায় তারপরে কি হলো? তারপরে ঘটনাটা আপনারা কখন জানলেন যে ভিতরে আহ, সংঘর্ষ বা গোলাগুলি বা এই বিষয়গুলো কি অবহিত হলেন? তো 10-15 মিনিট বা একটু কম হতে পারে, আমি ওকে কল দিলাম, এটা ভাবতে ভাবতেই কল দিলাম। কল দেওয়ার পরে দেখি মোবাইলটা অফ। তারপরে বেশ কয়েকবার কল দিলাম, আওয়াজটা বাড়তে থাকলো, মানে সাউন্ডটা বেশি মাত্রায় বাড়লো। এরপর সবসময় যেটা করি, রুমের জানালাগুলো খুলি,
খোলার পর দেখি অনেক জওয়ানরা এদিক থেকে এদিক যাচ্ছে, বিডিআরের সৈনিকরা এদিক থেকে এদিক যাচ্ছে। এইটাও আমি কখনো দেখিনি। মানে ওরা তো চলাচল করে নর্মালি, প্রোগ্রাম থাকলে ওরা নর্মালি চলাফেরা করে, কিন্তু ওদের মধ্যে একটা কেমন যেন একটু বেপরোয়া টাইপের রাস্তার মধ্যে চলাফেরাটা একটু বেপরোয়া টাইপ ছিল। আমার বাসার সামনে একটা স্পেস ছিল, একটু গ্রাউন্ডের মতো ছিল, রাস্তাটা একটু সামান্য দূরে। আমার ওদের চলাফেরাটা কেমন যেন লাগছিল। আমি ওখানেই দাঁড়িয়ে পর্দাটা টেনে আবার ফোন দিচ্ছি, দেখি বন্ধ, কন্টিনিউয়াসলি কল দিচ্ছি। এমন সময় মনে হলো আমি রানারকে কল দিই। তখন আবার আমি রানারকে কল দিয়ে আমি বললাম যে সালেক ভাই এরকম এমন কি হচ্ছে এখন, আপনার স্যারের ফোন বন্ধ কেন? দরবার হলে বলছিল কি দরবার আছে, ওটা কি শুরু হয়ে গেছে, এমনও কেন বাইরে? তখন উনি আমার সাথে একটু মানে খুব রাফ বিহেভ করেছে, যেটা মানে আমি তাকে চিনি খুব সফট টাইপের। আমি আমার হাজবেন্ডের যতগুলো রানার দেখেছিলাম, লাস্ট 2টা রানারকে পেয়েছিলাম খুব সফট হার্টেড, কথা বলে খুব সফটলি। কিন্তু আমি তাকে এমন দেখেছি, মানে এমন সেদিন ভাবে কথা বলছে আমার সাথে, আমার কাছে মানে ভালো লাগেনি। সে আমাকে বলতেছে যে লাস্টের কথা একটু বলছিল যে আর ফোন না দিতে, ধমক দিয়ে। সরি। তারপরে এটা শুনে ভালো লাগে নাই দেখে আমি আবার ওকে ফোন করছি, 3-4 বার আবার ট্রাই করলাম। এই সময় মাথায় আসলো যে তখন আমি আবার ওয়াশরুমে গেলাম আমার ছোট ছেলের ফিডার ধোয়ার জন্য। এই সময় যেটা আমি দেখলাম, আমি যখন ফিডার ধুচ্ছি আমার মিররটার সামনে ব্যাক সাইড হচ্ছে ভেন্টিলেটর। একদম আমি তখন যেটা দেখলাম, একটা হাত এরকম ফুল হাতা ইয়ে পরা, ফুল স্লিভ ড্রেস, হাতে কিছু একটা ছিল, এটা আমার মনে নাই, আমি বুঝতে পারিনি। বাট ভেন্টিলেটরটা মানে বড়, জানালার মতো বড়, এরকম হাতে কিছু একটা ঢুকালো, তার হাতে কিছু একটা ছিল, ঢুকলো এন্ড বের হয়ে গেল। এই জিনিসটা আমি তো মিরর দিয়ে আমি ভয় পেয়ে দরজা দিয়ে বের হয়ে গেছি। ফিডারটা ওয়াশ করতে গিয়েছিলাম, তো আমি এটা দেখে আমি বের হয়ে গেছি সাথে সাথে। গিয়ে আবার আমি ওকে আবার ট্রাই করে না পেয়ে আমি সাথে সাথে হচ্ছে আমাদের টোয়াইসি ভাই ছিল আগে, আজিজুল হাকিম ভাই, মেজর আজিজুল হাকিম। তো আজিজ ভাইয়ের নাম্বারটা আমার কাছে ছিল, আমি আজিজ ভাইকে ট্রাই করার সাথে সাথেই আজিজ ভাইয়ের নাম্বারে কানেক্ট হয়েছে। তো উনি কল ধরেন নাই, বাট উইদিন এ মিনিট কল ব্যাক করেছেন। ব্যাক করে উনি ধরে আমাকে বলছে ভাবি আমি তানভীরকে দিচ্ছি। উনি দিল তানভীরকে। তো ও আমাকে দেখলাম যে আমাকে বলল তুমি আজকে বের হবা না, তুমি দরজা জানলা লাগিয়ে রাখো, কোথাও যাওয়ার কোনো প্রয়োজন নাই। কেউ যেন না বুঝে তুমি বাসায় আছো, তোমরা কেউ বাসায় আছো, বাবুদেরকে ঘুম পাড়ায় রাখো, এতটুকু। দেন ও কেটে দিল। ওর সাথে আমার 2বার কথা হয়েছিল, এটা ফার্স্ট কল। দেন সেকেন্ড কল হচ্ছে 10টার পর। এরপরে আমি টাইমটা দেখি না, এই কারণে আমার হাতে মোবাইল ছিল, বাট আমি অনেক নার্ভাস ছিলাম, কারণ আমাদের যে বারান্দাটা আছে, বারান্দার দুটা দরজা ছিল। বারান্দাটা ছিল কাচের দরজা, একটা দরজা ভেঙে, যেটা বড় দরজা ওটা ভেঙে কেউ ঢুকেছিল। ঢুকে কয়েকজনের পায়ের আওয়াজ, তারা হেঁটে চলে গেছে, কারণ রুমের দরজা সবগুলো লক ছিল। আর রুমগুলো এমন ছিল যে কোনো একটা রুম বাইরে দিয়ে তালা দেওয়া থাকলে প্রতিটা রুমে 2টা করে দরজা। কোনো একটা দরজায়, যেহেতু আমার রুমে 2টা দরজা, ইকবাল ভাইয়ের রুমে 2টা দরজা, পরের রুমটাও সম্ভবত 2টা দরজাই হবে। তো একটা করে দরজায় যদি লক দেওয়া থাকে, তাহলে পরের রুমটায় যে কেউ নাই তো বোঝা যাবে, মানে 3টা রুমে 6টা দরজা এরকম ছিল। তো সেই হিসাবে আমার রুমে এক পাশে দরজায় লক দেওয়া, তালা দেওয়া, ইকবাল ভাইয়ের রুমেও দেওয়া।
ওরা বের হয়ে চলে গেছে। এরপরে আমার সাথে তানভীরের কথা হয়। ওটা তানভীরই আমাকে কল দিয়েছিল। তানভীর আমাকে ওই আজিজ ভাইয়ের নাম্বার থেকে কল দিল। কল দিয়ে আমাকে বলছে, আমাদের রুমে একটা ওয়ার্ডরোব ছিল, আমাকে বলল তুমি ব্ল্যাঙ্কেট জড়ায়ে বাচ্চাগুলাকে নিয়ে ওটার ভিতরে বসে থাকো, কেউ যেন তোমাকে আর বাচ্চাদেরকে না দেখে, কোনোভাবে যেন না দেখে। আর যদি পরিস্থিতি অনেক খারাপ হয় আর তুমি অনেকক্ষণ ওয়েট করে যদি দেখো আর আমি কখনোই ব্যাক না করি, তুমি ওইভাবেই সবকিছু জড়াই গায়ের মধ্যে সবকিছু জড়াই ওগুলো নিয়ে যেখানে অনেক গোলাগুলি হয় আমার বাচ্চাদের নিয়ে তুমি সহ ওখানে দাঁড়ায় যাবা। আমি এই কথাটা 2009 সালেও বলেছিলাম, আমি আজকে 2024 সালেও বলছি। এই কথাটা আমি আর্মিতে বলেছিলাম, এই কথাটা আমি যখন পিলখানাতে আমার স্টেটমেন্ট নেয় আমি তখনও বলেছি। আর আরো খুব ছোট্ট কয়েকটা ওর সাথে কথা হয়। ও আমাকে বলছিল তুমি কিছু বলবা না, আমার বাচ্চারা যেন কোনো সাউন্ড না করে। ওই যারা ঢুকেছিল আমার বাসায়, ওরা বা অন্য কেউ আমার বাসায় যে আবার ঢুকে গেছে এটা আর আমি বুঝিনি। হঠাৎ করে আমার দরজা ভেঙে ঢুকে গেছে, যেহেতু আমি ওয়ার্ড্রোবের ডোরের ভিতরে, বারান্দার পায়ের আওয়াজ চলে গেছিল। আমি শুধু যে আওয়াজটা পেলাম, আমার একটা মনে হলো আমার ঘরে কেউ, একটা জোরে শব্দ হলো আমার ঘরে কেউ। আমার গলার, আমার দরজাটা টান দিয়ে খুললো, আমার গলার মধ্যে এভাবে ওড়না টান দিয়ে টেনে আমার দুটা বাচ্চা এভাবে জড়ায় ধরা, ওভাবে টেনে নিয়ে টেনে হিচড়ায় বের করে বাসার বাইরে যে গ্রাউন্ডটা আছে ওখানে ফেলে দিল। আমার এতটুক মনে আছে, এতটুক মনে আছে। কিন্তু আমার এটা আমি বুঝতে পারি না, যেখানে কোনো সাউন্ড হয়নি ওরা কিভাবে বুঝলো আমি ওই জায়গাটায় আছি, এটা আমার মাথায় আসে নাই। আর আর তো ওর সাথে আমার যোগাযোগ হয়নি, কোনো স্কোপই ছিল না যোগাযোগ হওয়ার মতো। পরে কিছুক্ষণ পরে আমি আসলে ওই সময়টা আমার কিছু মাথায় কাজ করছিল না, যখন গ্রাউন্ডে ফেলে দিল আমার ছোট্ট ছোট্ট বাচ্চা, আমার একটা বাচ্চা প্রায় 3 বছর, আরেকটা হচ্ছে 9.5 মাস। আমার দুটা ছেলের সাথে মানে এটা বলার মতো না, আমার দুটা ছেলের সাথে ওরা কি ধরনের বাজে বিহেভ করেছে। ওখানে এটাও শুনেছি যে কারো ছেলে বাচ্চাকে রাখা হবে না। আমি জানি না আমাদের ভাবিরা কতটুক কি বলেছেন, আগে শুনেছিলাম অনেক কথাই 2009 সালে, বাট আমি জানি না 2024-এ এসে ভাবিরা কতটুক কোথায় কি বলেছেন, কোথায় স্টেটমেন্ট দিয়েছেন। কারণ এ পর্যন্ত আমি কোনো প্রোগ্রামে যাইনি, আমি একটু অসুস্থ থাকায় আমি এ পর্যন্ত কোথাও যাইনি, জন্য আমি এখন জানি না ওনারা কোথায় কিছু বলেছেন কিনা এই ব্যাপারগুলা। বাট ওদিন সবার ছেলে বাচ্চাকে কেন খোঁজা হচ্ছিল এটা আমি জানি না, এটার অ্যান্সার আমার কাছে নাই। আর তারপরে যখন আমার মোটামুটি একটু বুঝতে পারলাম, আমার গলার এই পাশটায় রাইফেল দিয়ে খোঁচা দিয়ে দিয়ে এই জায়গাটা কেটে ফেললো কোনো কারণ ছাড়া। মানে ব্যথা পেয়েছি, টেনে ফেলে দিয়েছে, উঠে কেন দাঁড়াতে পারছি না, সেটার জন্য যে এত বাজে কথা শুনেছি এটা এটা বলে বোঝাতে পারবো না। এ ধরনের ইনসাল্ট তো আসলে পাওয়ার কথা না। তারপর যখন দাঁড়ালাম,
দাঁড়ানোর পর দেখি বেশ কিছু ভাবিরা, মানে আমাদের একদম গেটটার বাইরে রাস্তায় ওরা হেঁটে হেঁটে যাচ্ছেন। তখন আমাকে বললো যে ওখানে লাইন দিয়ে যাইতে থাক, ওভাবে তোরা যা, তুই করে বলা শুরু করলো। ওই সময় খেয়াল করলাম অন্যভাবেও কথা বলছে, এছাড়াও কথা হচ্ছে। যেভাবে কথা শুনে এসছি, যেভাবে কথা শুনতে ইউজ টু, সেভাবে ছাড়াও কথা হচ্ছে। এখানে আমি একটা কথা বলতে চাই, আমি এই কথাগুলো বলার জন্য আমি এই কথাটা কনক ভাই, এই কথাটা আমি খুব ভালোভাবে বলতে চাই। আমি এই কথাটা 2009 সালে বারবার বলেছি, 9 সালে বলেছি, 10 সালে বলেছি। আপনি জানেন এটার জন্য এই 2024 সেপ্টেম্বর পর্যন্ত আমি কি পানিশমেন্ট ভোগ করছি আপনি জানেন? আমি আপনাকে বলি। 2009 যখন আমার স্টেটমেন্ট নেয়, আমি ভাষাটা উল্লেখ করে বলছিলাম, এইটা শুনেছি, এই ল্যাঙ্গুয়েজ শুনেছি। কি সেটা ভাবি একটু বলবেন আমাদেরকে? না ভাই, আমি বলবো না, আমি বলবো না। কারণ এই কথাটা অন্যরাও বলছেন, আমাদের অনেকেই মানে ভাবিরা বলছেন না হয়তো বা। বললাম তো যে আমি এখনো কোনো প্রোগ্রামে যাইনি, আমি কোনো সোশ্যাল মিডিয়ায় শুনিনি যে কোনো ভাবি বলছেন, বাট অন্য মানুষদের মুখে শুনতে পাচ্ছি, অনেক জায়গায় লেখা দেখতে পাচ্ছি। ছাত্র আন্দোলন যখন চলে সেখানেও শুনতে পেয়েছি যে অন্য একটা ভাষা ইউজ হচ্ছে। মানে হিন্দিতে কেউ কথা বলছে? ভাই, আমি যখন এই কথাটা 2009 সালে বলি, আমাকে বলা হয়েছে তুমি মিথ্যা কথা বলছো। আমি বলছি অন্য ভাষা শুনেছি, আমাকে শুনতে হয়েছে আমার হাজবেন্ডকে খুঁজে না পেয়ে আমি মানসিকভাবে ভেঙে পড়ে এগুলো বলছি। আমাকে বলা হয়েছে মানসিক ডিপার্টমেন্টে দেখানোর জন্য, আমাকে ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তারপরে হচ্ছে আমি, হ্যাঁ তখন আমরা ট্রমাটাইজ ছিলাম, এটা খুবই স্বাভাবিক না? তারপরে হচ্ছে আমি আবার বলেছি, আমার কাছে যখন, আমি তো আমার হাজবেন্ডের ছবি নিয়ে আমি সব জায়গায় খুঁজছি। আমি ভাই দিনের পর দিন ঢাকা মেডিকেল, মিডফোর্ড আর সিএমএইচ, আমি আমি খুব ভীতু একটা মেয়ে ছিলাম, মানে আমি ছায়া দেখলে ভয় পেতাম। আমি সেখানে ভাই আমার হাজবেন্ডের ক্যাডেট কলেজের ফ্রেন্ডরা পানি এনে এনে ঢালতো, আমি লাশ ধুয়ে ধুয়ে দেখতাম যে আমার হাজবেন্ড কিনা, আমি ওকে খুঁজতাম। তো আমি আমি যেভাবে লাশ খুঁজেছি, যার সাথে হাইটে মিলে না, যার সাথে বডিতে মিলে না, আমি তাকেও খুঁজেছি যদি পেয়ে যাই। তো এভাবে করে খুঁজেছি আর বলেছি, ওই সময়টায় বলেছি অন্য ভাষা, অন্য কিছু শুনেছি, আমাকে পিলখানাতে ডাকা হয়েছে, বলেছি, লিখতে দেওয়া হয়েছে, লিখেছি, কিন্তু আমার কথা কেউ বিশ্বাস যায়নি, কেউ না। আমাকে বলা হচ্ছে আমি ভুল বলছি, মিথ্যা বলছি। লাস্টে বলেছে আমাদের আমাদের আর্মি ভাইদের কাছে যখন বলেছি, হয়তো বিশ্বাস করেছেন, বলেছে ভাবি লেখেন, লিখেছি, ওনারা কাগজ রেখেছেন। তারপরে যখন পিলখানাতে ডাকা হলো, দিয়েছি। দেওয়ার পরে যখন বললো সাইন করতে, এর মধ্যে থেকে আমাদের কিছু ভাবিদের মধ্যে থেকে বললো ভাবি পড়বেন, পড়ার আগে সাইন করবেন না। কারণ আমার ভাই তখন বয়সটা অনেক কম, সবসময় অস্থির থাকতাম, এখানে যদি তানভীরকে পাই, ওখানে যদি, মানে আমি এখান থেকে এখানে চলে যেতাম কিছু হলেই। তো এইগুলো দেখে ভাবিরা বলতো পড়া ছাড়া আপনি সাইন করবেন না। আমি দেখছি ভাই এই জায়গা নাই, এই অংশ নাই, আমি সিগনেচার করিনি, কোনোভাবে আমি সিগনেচার করিনি। তারপরে তখনকার জনৈক একজন লেডি, যিনি কোনো অ্যাপয়েন্টমেন্ট হোল্ডার না, উনি আমাকে বলল যে তুমি আমার ফোন নাম্বারটা রাখো, তুমি আমার যে কোনো সমস্যায় তুমি আমাকে বলবা। ওনাকে আমি বললাম যে অমুক জায়গাতে এটা সাইন করতে বললো, এটা ছাড়া।
তখন উনি আমাকে ডাকলেন, ডাকার পরে শুনলেন সামনাসামনি। শোনার পরে উনি বললেন যে না, এটা তো করা যাবে না, সমস্যা আছে, এটা বলা যাবে না, তোমার কথা কেউ বিশ্বাস করবে না, আর এগুলো কেউ বলছে না তোমার মতো করে, তোমার তো বয়সটা কম, আর এগুলো এক ধরনের অনেক, এটার মধ্যে অনেক জটিলতা আছে, এটার মধ্যে অনেক কিছু হচ্ছে, তোমার অনেক বিপদে পড়ে যাবা তুমি যদি এগুলা করো, এগুলা বলো। আমার তখন কিছুই মন মানেনি, আমার মনে হচ্ছে যেটা দেখেছি, যেটা শুনেছি। তো এক পর্যায়ে ওই জনৈক লেডিটা কে? আমি এটা বলবো না নামটা ভাই। মানে আর্মির কেউ না আর সিভিল কেউ? সিভিল কেউ না, কোনো অ্যাপয়েন্টমেন্ট হোল্ডারও না, উনি কোনো অ্যাপয়েন্টমেন্ট হোল্ডার না, জনৈক লেডিটা কোনো অ্যাপয়েন্টমেন্ট হোল্ডার ছিলেন না। কি কোনো সিনিয়র কোনো অফিসারের ওয়াইফ? হতে পারে। তারেক সিদ্দিকীর ওয়াইফ? তারপরে ভাই আমাকে বললেন, জনৈক লেডিটা আমাকে মেয়ের মতো দেখতেন, তো সেই জনৈক লেডি কে আমি আন্টি রাখতাম। জনৈক আন্টি আমাকে খুব আদর করেও কথা বলতেন। একটা সময় এই ভাষা চেঞ্জের জন্য ওনার সাথে আমি খুব সুইট বিহেভই করতাম, উনি আমার সাথে খুব সুইট বিহেভ করতেন। এই জিনিসটা বাড়তে 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 একটা পর্যায়ে আমার হাজবেন্ডের লাশ নিয়েও শুরু হয়ে গেল। ভাই এখানে আসি, যখন আমি কোনোভাবে আমার হাজবেন্ডের ডেড বডিও পাই না, এটাও একটা ব্যাপার। সবার ডেড বডি বার হয়, ডিএনএ টেস্টের পর টেস্ট হয়, বেশ কয়টা ডেড বডি কিন্তু পাওয়া যাচ্ছে না। কিন্তু পরে কি করে, যেমন আমাদের আজিজ ভাইয়ের ডেড বডি, আজিজ ভাইয়ের ফোনে যেহেতু আমি তানভীরের সাথে লাস্ট টাইম পর্যন্ত কথা বলেছি, আজিজ ভাইয়ের বডিও পাওয়া যাচ্ছে না। শেষে যখন আজিজ ভাইয়ের বডি পাওয়া গেল, আমার একটা ইয়ে ছিল, প্রথমে মনে ছিল ভাই যে পাওয়া না গেলেই ভালো, আজিজ ভাইয়ের বডি আর তানভীরের বডি পাওয়া না গেলে কোথাও না কোথাও বেঁচে আছে। পরে আজিজ ভাইয়ের বডিটা পাওয়া যাওয়ার পরে আমার মনে একটা ধাক্কা লাগলো, কারণ আজিজ ভাই রংপুর থেকে পোস্টিং নিল ওনার ট্রিটমেন্টের জন্য। আমার তখন আমার মনে যেটা আসলো যে এত ডিএনএ তো দরকার নাই, ভাইয়ের ট্রিটমেন্টের জন্য টুকটাক কিছু জিনিস, আমি ডাক্তার না বাট এটুক বুঝি, ভাইয়ের যে কাজগুলোর জন্য ট্রিটমেন্ট করতে বাইরে যেতে হয়েছিল, ওগুলো তো ওনার রিলেটিভরা আছেন ডাক্তার, ওনারাও বের করে ফেলতে পারেন ওনার যে সমস্যাগুলো ছিল। আমি যেটা বুঝি, এটা আমি ডাক্তার না, আমি ভুল হতে পারি। যাই হোক, ওনাকে বডি দেওয়া হলো, আরো কয়েকজনেরটা দেওয়া হলো। তখনও ভাই আমি সত্যি বুঝলাম যে তানভীরের বডি নাই। আমার কানে অনেকে দিল যে বার্ন হয়েছে, কিছু বডি বার্ন হয়েছে। আমি তো পিলখানা থেকে তো বের হয়ে আসছি, আমাকে তো 26 তারিখ বিকাল বেলায় বের করা হয়েছে। তো যেটাই হোক, আমি তখন থেকে শুনছি কিছু যখন পাওয়া যায়নি, বার্ন হয়ে গেছে কয়েকজন, আমি খুঁজে গেছি তানভীরকে, কোথাও পাইনি। তো এই সমস্ত ঘটনার, যেটা আমি তানভীরের বডি পাচ্ছি না, বারবার খুঁজে যাচ্ছি, ডিএনএ হচ্ছে, ডিএনএ টেস্টে আসছে না, এই সমস্ত কিছু আমি আবার পুরান দিকে পরে যাচ্ছি, বাট এই জায়গাটা একটু শেষ করি যে আমি আজকে যে কথাগুলো বলছি সেটার জন্য আমার এই 24 সাল পর্যন্ত শাস্তিটা কি জানেন? শাস্তিটা হচ্ছে, সবার আগে বলি, আমাদের বাংলাদেশের সমাজ ব্যবস্থায় একটা মেয়ে মানুষকে যদি সামান্য একজন বানিয়ে কোনো কথা বলে দেয়, সে মেয়েটা কিন্তু চলতে পারে না, কোনো এলাকায় সাধারণভাবে চলতে পারে না, থাকতে পারে না, ইভেন তার ফ্যামিলি মেম্বাররাও তাকে নিয়ে অনেক রকমের কথা বলে। আমি এমন কোনো কথা নাই যেটা শুনিনি এখন পর্যন্ত। আমাদের অনেক কমিটমেন্ট করা হয়েছে, এটা করা হবে, ওটা করা হবে, সেগুলো আমি মানে ধাপে ধাপে আসবো। বাট আমি যখন আমাদের ভাবিদের সাথে চলি, আমাকে একটু আলাদা রাখা হয়। এই জন্য না যে আমি জুনিয়র, ওই যে আমাকে, আমার জন্য কিছু একটা বলা হয়েছে। ইভেন এমনও হয়েছে আমার ইনলজ কে ডেকে
আমার দেবরের কথা বলা হয়েছে, তার সাথে যেন আমাকে কখনো যোগাযোগ করতে দেওয়া না হয়। জানেন আপনি? আপনার দেবর কি আর্মিতে আছেন বা না, আচ্ছা। যেহেতু আমার দেবর আমার চেয়ে বয়সে বড়, আমার হাজবেন্ডের চেয়ে বয়সে ছোট, বাট আমার চেয়ে তো বয়সে বড়, আমার হাজবেন্ড আমার দেবরের সাথে যেন আমার কখনো কমিউনিকেশন না হয়। আপনি তো এতটুকু দিয়ে নিশ্চয় বুঝতে পারছেন, এখানে শেষ হয়নি ভাই। আমি যখন আর্মিতে কোনো প্রয়োজনে ফোন করি, প্রথম ফোনটাই যখন আমি বলি যে ভাই আমি অমুক বলছি, আমাকে যথেষ্ট রেসপেক্ট দিয়ে কথা বলে। দ্বিতীয় দিন যখন আমি ফোন দিই, সে রেসপেক্টটা কোনো জায়গায় থাকে না ভাই, কোনো জায়গায় থাকে না, কোনো জায়গায় থাকে না। আমার মহা বিপদ হয় আমি যখন জানাই আমার ফোনটা রিসিভ করা হয় না, এবং কারো যদি মনে সামান্যতম দয়া হয়, সামান্যতম, সে যদি দয়া করে আমার ফোনটা ধরেও বিহেভটা এরকম থাকে, তখন আর কোনোদিন মনে হয় না যে আর ওই দয়াটা নেই। আমার প্রথম শাস্তিটা হচ্ছে এইটা, যেটা আমি আজকের দিন পর্যন্ত ভোগ করছি। সেকেন্ড শাস্তিটা কি জানেন? এটা ছিল মৌখিক। আমার জন্য এমন এমন কিছু জিনিস আমার লাইফের সাথে জড়িয়ে দেওয়া হয়েছে, আমি অনেক চেষ্টা করেও, মানুষ জীবনে ভুল করে না, চলতে ফিরতে হতে পারে, কিন্তু এমন ভাবে কিছু জিনিসকে জড়াই দিয়েছে, কিছু সময় যেয়ে দেখেছি যে না, এভাবে তো এই জিনিসগুলো হয়নি, যেগুলোর ইম্প্যাক্ট আমার সাথে জড়িয়ে যাচ্ছে এতটা, এবং আমি কোনোদিন সেগুলোর থেকে আষ্টে পৃষ্ঠে এভাবে জড়ানো হয়েছে যেগুলো থেকে আমি বেরোতে পারবো না। যেমন অনেক টাইপের, অনেক কিছু, অনেক টাইপের। আমি বললাম না যে আমি বলে বোঝাতে পারবো না। দু একটা যদি আপনি বলেন যে এরকম আপনার মনে হয়েছে এই কারণে বাড়িটা। ভাই আমি যেমন, আমাকে জবের কথা বলা হয়েছে, হ্যাঁ, জবের জন্য গেলাম, আমি অন্য একটা জায়গায় জব করতাম, আমাকে ওখান থেকে ছাড়িয়ে নিয়ে আসলেন বিআইএস, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, মহাখালীতে। ওখানকার প্রিন্সিপাল উনি বললেন টাকা বড় না জব বড়, বাচ্চা দুইটাকে আপনি বুকে করে নিয়ে আসবেন, বুকে করে নিয়ে বাসায় যাবেন, ওদের দিক তাকান, আপনি যখন আসেন আপনাকে দেখে আমার খুব খারাপ লাগে। তানভীর আমার ক্যাডেট ছিল, আমি চাই আপনি আপনার বাচ্চাগুলাকে নিয়ে এখানে আর আমি জব করেন। আমি খুব তাড়াতাড়ি আপনাকে, মানে ওখানে ঢুকার যেটা নিয়মটা আমি বুঝলাম যে প্রথমে টেম্পোরারি টিচার করে নেয়, 6 মাসের মাথায় পার্মানেন্ট করে দেয়। আমাকে বললো যে আমি সবকিছু করে দিব, আপনি ঢুকেন। উনার কথা ইনফ্লুয়েন্স হয়ে আমি ওখানে সবকিছু ছেড়ে ঢুকলাম। আমার বাচ্চাগুলো তখন অনেক ছোট, আমাকে কোনো বসার জন্য চেয়ার টেবিলও দেওয়া হলো না। টিচার্স রুমে তো আমি একটা চেয়ার টেবিল পাবো। আমি নার্সারি ক্লাসে পিছনের দিকে বসে থাকতাম, হ্যাঁ। তো আমাকে বললো কি, অমুক অফিসারের বাচ্চা আমাকে দেখে ভয় পায়। ভাই আমাকে দেখে কি কোনো মানুষের ভয় পাওয়ার কথা? বলেন তো, আমাকে দেখে নাকি ভয় পায়। বিভিন্ন বাচ্চা নাকি আমাকে দেখে আমার নামে কমপ্লেইন করে। কে বললো? আছে, এগুলো আমার নামে কমপ্লেইন আসছে। না তাসনুবা মা, আপনি যদি সরাসরি না বলেন, মানে এত বছর আপনার কথা বলতে পারেন নাই, কিন্তু এখন হচ্ছে কথা বলার সময়, এবং ধরেন যে আপনাকে কারা হেনস্থা করলো, এরকম একটা শোকাবহ ঘটনা, এই বিষয়গুলো নিশ্চয়ই যারা এখন পর্যন্ত, যা আমি সবার আগে বলবো, আমি আর্মি অফিসারদেরকে অসম্ভব রেসপেক্ট করি, আমি আর্মিকে অসম্ভব রেসপেক্ট করি এই কারণে, কারণ 57টা অফিসার, ইভেন একজন রিটায়ার্ড অফিসারও এখানে শহীদ হয়েছেন, ওনারা প্রত্যেকেই হচ্ছে এই আর্মির ইউনিফর্মটা গায়ে দিতেন, এবং এখনো আর্মির মধ্যে ওই সমস্ত অফিসার আছেন যারা অসম্ভব দেশপ্রেমিক। রাইট ভাই? যে ভাইদেরকে বের করে দেওয়া হয়েছে,
এই আর্মি থেকে বের করে দেওয়া হয়েছে, তারাও অসম্ভব দেশপ্রেমী। তো আমি তো কোনোভাবেই আর্মিকে অসম্মান করতে পারি না। এই যে কয়েকজন মানুষের জন্য। এটা কিন্তু আর্মিকে অসম্মান করা নয়। যারা আর্মি ইউনিফর্ম গায়ে দিয়ে আমরা যখন কারোর জন্য আঙ্গুল তুলে কথা বলি, তখন আমাদেরকে শুনতে হয় আমরা আর্মির ভাবমূর্তি নষ্ট করছি। না, এখানে ভাব বা মূর্তি আমি আজকে কত বড় রিস্ক নিচ্ছি। আমি আপনাকে একটা কথা বলি, আজকের কথার জন্য আমার লাইফে এমন কিছু ক্ষতি হয়ে যেতে পারে, আমি জানি না কি হবে। আমি আপনাকে কিন্তু এটা দিয়ে বলা শুরু করেছি যে আমি 9 সাল থেকে আজকের দিন পর্যন্ত আমার রিজিক আল্লাহর দেওয়া, এভাবে মানিয়েছি নিজেকে। অবশ্যই আল্লাহর দেওয়া কোনো না কোনো উসিলার মাধ্যমে আসে, তাই না? আমার রিজিকের উপর হাত দেওয়া হয়েছে। আমাকে এক জায়গায় রিজিক ছাড়িয়ে আমাকে এক জায়গায় ঢুকানো হয়েছে। আমি যেখানে জবে ঢুকলাম, আমাকে প্রত্যেকটা আমার যারা কলিগ ছিলেন আমাকে প্রত্যেকে পছন্দ করতেন, প্রত্যেকটা বাচ্চারা আমাকে পছন্দ করতো। আমাকে নিয়ে কারো কোনো প্রবলেম ছিল না। আমাকে হঠাৎ করে ফোন করে বলা হলো কালকে থেকে আপনি আসবেন না। ফোন করে, কোনো লেটার দিয়ে না, কিছু দিয়ে না, ফোন করে হঠাৎ করে বলা হলো আপনি কালকে থেকে আসবেন না। এ পর্যন্ত তো আপনাকে ঠিকভাবেই স্যালারি দেওয়া হয়েছে। যেখানে আমি পার্মানেন্ট হব জানি, সেখানে আমাকে বলা হলো কালকে থেকে আপনি আসবেন না। আমার দোষ কি জানেন ভাই? আমি নাকি খালি ফোনে কথা বলি। আমি এত অবাক হয়েছি, কেউ ফোনে কথা বলার জন্য কি চাকরি চলে যায়? আবার কোথায় ফোনে কথা বলি? টিচার্স রুমেও বলি না, ক্লাসরুমেও বলি না। আমার বাচ্চা দুইটার ছুটি হয়ে যেত 12টা আর 12টা 20, মানে 11টা 50 আর 12টা 20-এ। ওরা বাসায় গিয়ে পৌঁছে আমাকে জানায় যে মাম্মা বাসায় এসছি, বাসায় ঢুকেছি। এই ফোনটা আমি রিসিভ করতাম। আরেকটা ফোন হচ্ছে আমাকে গাড়িতে নিতে আসবে, কয়টার সময় রওনা দিবে, এইটা হচ্ছে আমাকে জিজ্ঞেস করতো ফোন করে ড্রাইভার, এই জিনিসটা। কারণ মাঝে মাঝে 3টার পরে যেতাম, আর মাঝে মাঝে সম্ভবত 2টা 10 নাকি 1টা 50-এ রওনা দিতে বলতাম, এটা ঠিক এখন মনে নাই। ওইটার ফোনটা ভাই, এই জন্য কি আমি বেশি ফোনে কথা বলতাম? না, আমি আপনাকে যেটি বলছিলাম যে ধরেন দু একজন অফিসার যারা আর্মির পোশাক গায়ে দিয়ে একজন শহীদ সেনা অফিসারের স্ত্রীর সঙ্গে অমানবিক আচরণ করে, তাদের নাম প্রকাশ করা বা তাদের শাস্তি চাওয়া বা তাদের সম্পর্কে জানানো, এটি পুরো সেনাবাহিনীকে অপমান করা নয়। আপনি আমি আপনাকে ভাই এতটুকু বলছি, আমি আপনাকে এতটুকু বলছি ভাই, যে প্রতিটা মানুষের লাইফে ভুল থাকে, ভুল থেকে সে শুধরায়। কিন্তু মানুষের একটা ভুল ধরে তার লাইফটা কেউ কখনো হেল করে না। যেটা ধরে আমার লাইফটা হেল করে দেওয়া হয়েছে। আমার লাইফের সবকিছু আমাকে ধরে ধরে আমাকে এই পর্যন্ত শেষ করে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা ভুল হচ্ছে মাফ করে দেয়, কিন্তু আমি যেদিক দিয়ে যে রাস্তায় যাইনি ওটাকে বানিয়েছে, আমি রাস্তায় গিয়েছি এবং সেটা সাক্ষী সহকারে বানিয়েছে। আমি যেটা করিনি ওটা সাক্ষী সহ এসে বলে গেছে আমি করেছি। আমি যেখানে ছিলাম না ওটাকে সাক্ষী সহ বলে গেছে আমি ছিলাম। আমার এত বড় শক্তি, এত বড় সাহস তার কোনোটাই নাই এগুলা বলার। কারণ মানুষ কখন বলতে পারে? তার যখন সে শক্তি থাকে। আজ আমার হাজবেন্ডের যে ডেড বডিটা নাই, এটা বলার মতো আমার শক্তি ছিল না। আমি আপনার সাথে কখন কথা বলছি আপনি বলেন তো? যখন আমি টিভি চ্যানেলে দেখেছি বেশ কয়েকজন এটা বলছেন, তারপরে আমি আপনার সাথে কথা বলতে পারছি না। তো আচ্ছা, আমরা এই প্রসঙ্গটা আবার আসবো। তো পিলখানায় আপনার হাজবেন্ডের ডেড বডির কি হলো শেষ পর্যন্ত, কিভাবে কি হলো একটু জানতে চাই। নিশ্চয়ই তারা আমি যতটুকু আপনার সঙ্গে আগে কথা বলেছি। ভাই আমার কথা এখানে শেষ হয়নি, আমি এখানে আরো কিছু কথা বলবো। জি প্লিজ বলেন। আমি শাস্তি থেকে বলবো। আমার শাস্তি কি জানেন? আমার শাস্তিগুলো আমি শেষ করি। আমি যখন এরকম ভাষার কথা আমি যখন বলেছি, আমি যখন সাইন করিনি, আমাকে বলেছিল যে তোকে আমি প্রথমে তো করা যাবে না, আমাকে লাস্টে বলা যে তোকে এমন পর্যায়ে নিয়ে যাব
তুই নিজে নিজে শেষ পর্যন্ত মরে যেতে চাইবি। এবং আমি স্বীকার করি আমার অবস্থা এমন দাঁড়িয়ে গেছিল যে আমি মরে যেতে চেয়েছি, আমার আর বেঁচে থাকতে ইচ্ছা করেনি, আমার মাথা তুলে কোথাও যেতে ইচ্ছা করেনি, আমি যেখানে যাই মাথাটা নিচু করে থাকি। আমি এই কথাটাই বলতে চেয়েছি ভাই, আমি এই কথাটাই বলতে চেয়েছি। আমাদের যখন ক্যান্টনমেন্টের বাসা ছেড়ে দেওয়ার কথা, আমাদের অন্য ভাবিরা যখন বাসা ছেড়ে দিয়েছে, আমাদের যখন ক্যান্টনমেন্টে বাসা ছাড়ার টাইম হয়েছে, আমি বাসা ছাড়বো, আমি তখন বাধ্য হয়ে আমাকে ব্যাংক লোন, একটা পার্সোনাল লোন করতে হয়, যে আমি বাসা ছেড়ে আসবো, আমার তো কিছু জিনিস লাগবে, কিছু জিনিস কিনতে হবে, আমি কোথায় পাবো টাকা? আমি একটা পার্সোনাল লোন করি। যে লোনটা করার পর আমি আর কোনো সামঞ্জস্য পাচ্ছি না যে আমি মান্থলি লোনটা কিভাবে শোধ করব। সেটা হচ্ছে 2019 সালের কথা। সেই লোনটা শোধ করার জন্য আমি 19 সাল থেকে বারবার নক করেছি একটা অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য। সেই অ্যাপয়েন্টমেন্টটা দিলে, আমি যেখানে নক করেছি সেই অ্যাপয়েন্টমেন্টটা যদি আমাকে দিত, আমি সেই ব্যক্তির কাছে যে রিকোয়েস্ট করতাম যে আমার লোনের ইন্টারেস্টটাকে কি কোনোভাবে এত পার্সেন্ট থেকে এত পার্সেন্টে আনা যায় কিনা, এটার জন্য। সেটা আমাকে আজ পর্যন্ত এলাউ করা হয়নি। আমাদের জন্য যদি ভাই বলা হয়েছে আমাদেরকে অনেক রকমের সাপোর্ট দেওয়া হবে, আমি আসি সাপোর্টের ব্যাপারে। আমাদের তো সার্ভাইভ করতে হবে, তাই না? প্রতিটা অফিসারকে যখন বলা হয়েছে যে আমরা হাজবেন্ডকে হারিয়েছি, আমাদের জন্য এই জিনিসগুলো অনুদান স্বরূপ দেওয়া হবে। প্রথম কথা হচ্ছে ভাই, ফ্যামিলি থেকে যখন সবচেয়ে উপার্জনক্ষম মানুষটা চলে যায়, তার রিপ্লেসমেন্ট কখনো 100 কোটি টাকা দিয়েও পূরণ করা যায় না। প্রথম কথা এটা, মানুষের রিপ্লেসমেন্ট কখনো টাকায় পূরণ হয় না। আর আমাদের কখনো এরকম কিছু দেওয়া হয়েছে বলে আমার জানা নাই। আর ব্যক্তিগতভাবে যদি আমি বলি, আমাকে কি দেওয়া হয়েছে সেটার কাগজপত্র আর্মির কাছেও আছে, আমার কাছেও আছে। এবং যদি আর্মি পারমিশন দেয় সেটা অবশ্যই আমি দেখাতে পারবো। কারণ আমি আপনাকে বলেছি যে আর্মির ভাবমূর্তি আমি কখনোই নষ্ট করতে চাই না। আর্মির পোশাক আমার হাজবেন্ড পরেছে, সম্মানিত ভাইরা পড়েছে এবং এখনো পড়ছেন। আমি সবসময় আর্মিকে রেসপেক্ট করি। কয়েকজন খারাপ মানুষের জন্য আমি কখনোই আর্মিকে বলবো না যে আর্মি খারাপ, হতে পারে না, কখনোই পারে না। সেই কয়েকজন মানুষ যেন বের হয়ে আসতে পারে, আমি চাই আপনারা মিলে সেই মানুষগুলোকে বার করেন, আপনাদের মাধ্যমে তারা বের হয়ে আসুক। আমাদেরকে সবার চোখে বলা হয়েছে, সবার চোখে, দেশের সবার কাছে জানে যে যারা পিলখানায় শহীদ হয়েছে তারা অনেক কিছু পেয়েছে। এখন বেনিফিট বলতে ভাই আমি কি বলবো? বেনিফিট কি ছিল ভাই? কত কোটি টাকা, কয় লাখ টাকা, কত টাকা ভাই? আপনারা কি জানেন আমাকে আপনি বলেন তো ভাই। কি বেনিফিট আপনারা পেয়েছেন বলেন তো? আমরা তো ধরেন যেভাবে শুনি যে আপনারা মনে হচ্ছে যেন আপনারা আর কোনো সমস্যা নাই, আপনাদের শুধু মানসিক ট্রমাটাই আছে, সংসার জীবনযাপন, বাচ্চা কাচ্চা মানুষ করা, সকল কিছু মিলিয়ে দুটো করে ফ্ল্যাট, প্রতিটা ফ্যামিলি থেকে একজনকে চাকরি দেওয়া হবে। বেগম জিয়াকে উচ্ছেদ করে সেখানে বিশাল অট্টালিকা বানানো হয়েছে, আপনাদেরকে সেখানে অ্যাপার্টমেন্ট দেওয়া হচ্ছে, আমরা তো এগুলো জানি। আসলে কি বলেন তো, কি পেয়েছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ। আমি তো বললাম যে আমি যেহেতু আর্মিকে অনেক রেসপেক্ট করি, সেজন্য আমি ক্যান্টনমেন্টের কোনো প্রসঙ্গেই যাব না ভাই, একেবারেই যাব না। এটা কিন্তু ক্যান্টনমেন্টের প্রসঙ্গ না, এটা হচ্ছে সরকারের প্রসঙ্গ, এটা হচ্ছে হাসিনার প্রসঙ্গ। হাসিনা মানে এখন তো মোটামুটি স্পষ্ট আমাদের কাছে যে হাসিনার পরিকল্পনায়, ভারতের সহায়তায় এই ঘটনাটি ঘটানো হয়েছে। এবং আপনি হিন্দি ভাষীদের শব্দ শুনেছেন, অন্য ভাষাভাষীদের কথা শুনেছেন। আমি কিন্তু বলিনি, আমি হিন্দি ভাষীদের শব্দ শুনেছি, আমি বলিনি। আমারটা তো আমি তো বিশ্লেষণ করছি আপনারটা। তো ধরেন সেই জায়গাটায় আপনি যেহেতু ওই শব্দটুকু বাদ দেওয়া হয়েছে, তার জন্য আপনি চূড়ান্ত অপদস্থ হয়েছেন, অপমানিত হয়েছেন। আমার এই দুই হাতে ভাই, সেই জনৈক আন্টি আমার এই দুই হাতে এই দুই জায়গা ধরে পিয়মতে এভাবে আমাকে ঝাঁকিয়েছে,
এইভাবে ঝাঁকিয়েছে প্রতিটা আপনার ইয়েরা ছিলেন, সাংবাদিকরা ছিলেন পিয়মতে, মানে প্রধানমন্ত্রীর কার্যালয়? জি, প্রধানমন্ত্রী কার্যালয়ে এভাবে ঝাঁকিয়ে বলেছে। কি বলেছেন? আমাকে বলেছে, তুই আমার কথা রাখিসনি, তুই তোর এমন অবস্থা করব, তুই কোনোদিন মুখ তুলে আর এখানে আসতে পারবি না। এবং উনি সবার সামনে আমাকে পিএমও থেকে বের করে দিয়েছে। এবং এর পরে, ওই সালের পরে আমি আর কোনোদিন পিএমওতে আসতে পারিনি, আমি আর মাথা তুলে দাঁড়াতে পারিনি, কখনো আমি আর কোনোদিন ক্যামেরা এসে কথা বলিনি, আজকে বলছি। এবং কতটা রিস্ক। তাসনুভা মাহা, আপনার কথা আমি স্পষ্ট যে এটা হচ্ছে তারেক সিদ্দিকী এবং তার স্ত্রী শাহিন সিদ্দিকী, এই দুই বদমাইশের কাণ্ড। এরা আর্মিটাকে তো শেষ করে দিছে এবং তার ওয়াইফ, আমি স্পষ্ট আইডেন্টিফাই করতে পারি এটা হচ্ছে শাহিন সিদ্দিকী। যাই হোক, তো এখন ধরেন আপনারা কি পেয়েছেন? আমি কিন্তু আর্মির কাছ থেকে পাওয়ার কথা বলছি না। সরকার বলেছে এই হবে, চাকরি হবে, অ্যাপার্টমেন্ট হবে, আপনারা এই পাবেন, আপনারা ওই পাবেন। আসলে কি পেয়েছেন? ভাই, আমরা তো সেনাবাহিনীর মানে সরকার বলেছে এই হবে, ওই হবে, ওই হবে। তো এখন তো আর সেই সরকারটা নাই। এখন আমি আর সেগুলো প্রসঙ্গে না গিয়ে আমার কথা হচ্ছে, ভাই, আমি এখন শুধু আমাদের চিফ ভাইয়ের কাছে বলতে চাই, কি কমিটমেন্ট দিয়েছিল উনি এবং সেই অনুযায়ী আমাদেরকে কি করা হবে সেটা আমি আমার চিফ ভাইয়ের কাছ থেকে জানতে চাই। আমি আর অন্য কোনো পিছনের দিকে বলতে চাচ্ছি না ভাই। আমি আমার হাজবেন্ডকে কখনো ভুলে যাওয়া সম্ভব না। আমার হাজবেন্ড, আমার কোনো ঠিকানা নাই। ঠিকানা নাই বলতে আমি এটা বলছি, প্রতিটা ভাবি কবরস্থানে যান, আমিও যাই। আমার হাজবেন্ডের নামে একটা কবর আছে। আমাকে 2012 সালে বিডিআর এর সাক্ষীতে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পর বিডিআর এর পক্ষের উকিল আমাকে অনেকভাবে জেরা করে। জেরা করার পরে আমাকে তখন বলে যে এখানে আমার হাজবেন্ডের লাশটা নাই। তাদের কাছে প্রমাণ আছে, তাদের কাছে পোস্টমর্টেম রিপোর্ট, যে ডেড বডিটা রাখা আছে সেটা হচ্ছে 47 ইয়ার্স ওল্ডের। ওই সময় আমি কোর্ট থেকে আসার পর ওখানে যে অ্যাডভোকেট ছিল, অ্যাডভোকেট কাজল, আর ওয়েলফেয়ারের যে অফিসার, আর্মি ওয়েলফেয়ারের যে অফিসার আমাকে নিয়ে গিয়েছিলেন, ওই দুজনের কাছে আমি তখন বলি যে আপনারা তো আমাকে একবারও বলেননি আমাকে এই ধরনের কোশ্চেন করা হবে। আপনারা আমাকে বলেছেন বিডিআর এ কি হয়েছে, এরা এই ধরনের গ্যাঞ্জাম করেছে, এটুক শুধু বলবেন, এর বাইরে আমাকে কোনো কথা বলা হবে না, এটা বারবার আমাকে বলেছেন। যেটা সত্যি সেটা বলতে বলেছেন, আমি অতটুকুই বলেছি। তাহলে আমাকে এই ধরনের কোশ্চেন করা হবে না বলেছেন, কোনো উল্টাপাল্টা কোশ্চেন করা হবে না বলেছেন, তাহলে এই কথাটা কোত্থেকে আসলো? ওখানে যে তানভীরের লাশ নাই এটা যেমন আপনি জানেন সেটা আমিও জানি, তাহলে আমাকে এই ধরনের কোশ্চেন কেন করা হবে? ইভেন আমাকে বিডিআর এর ওই উকিল বলেছে আপনার নামে এখন কেস দিব, আপনাকে এখন এই করব সেই করব, বিভিন্ন রকমের হ্যারেস করেছে আমাকে। তাহলে এইটা কথাটা বলার পরে সেই যে অফিসার, উকিল ভদ্রলোক কিভাবে ওখান থেকে আমাকে কাটায় নিল ওনার মতো, বাট সেই অফিসার আমাকে বিভিন্ন রকমের বিভিন্ন জিনিস দিয়ে বিভিন্ন কথা বোঝানোর চেষ্টা করলেন। এর পরের থেকে উনি আর আমার সাথে কখনো কথাই বলেননি, কখনো কথা বলেননি, কখনো বলেননি। উনি ছিলেন সেই অ্যাপয়েন্টমেন্টে, সেই অ্যাপয়েন্টমেন্ট চেঞ্জ হয়ে অনেক ভাই গেছেন, কিন্তু এরপরে যে দুজন ভাই এসছেন, তিনজন ভাই এসছেন, বিশেষ প্রয়োজনে আমরা ওনাদের ফোন করি, ওনারা আমাদের কাজটুক করেন। কিন্তু আপনাকে তো বললাম ভাই যে যখন প্রয়োজন হয় ভাইদেরকে জানাই। আমি তো অন্য ভাবিদের কাছে শুনি যে উনাদের সম্মানটুক কোথায়, আমার সম্মানটুক কোথায়। এখন অন্য ভাবিদের সম্মানটা সেই পর্যায়ে নাই, এটাও আমি জানি, কিন্তু আমার সম্মানটা একেবারেই নাই। আমি আপনাকে একটা ছোট এক্সাম্পল দিই। আমাদের একটা অফিস আছে যেখানে রিটায়ার্ড অফিসাররা যায়, ওখানে একটা বোর্ড আছে, ওখানে 57 অফিসারের নাম লেখা আছে, ওখানে আমার হাজবেন্ডের নাম লেখা আছে ক্যাপ্টেন। সম্ভবত 14 কি 15 সালে আমি ওখানে দেখে বলেছিলাম যে এখানে
ক্যাপ্টেন লেখা ভাই, আপনাদের এখান থেকেই তো মেজর করা হয়েছে। এই অফিসেই যদি ক্যাপ্টেন লেখা থাকে, সব জায়গায় তো মেজর লেখা। 15 সাল থেকে এখন চলছে, আমি 23 সাল পর্যন্ত কথাটা বলেছি, আমাকে শুনতে হয়েছে এটা ব্যয়বহুল। বিভিন্ন জায়গায় যখন মূর্তি বানানো হয় তখন কি ভাই ব্যয় হয় না? আমার হাজবেন্ড কি আত্মহত্যা করেছিল ভাই? আমার হাজবেন্ডের কি বডিটা দেওয়া হয়েছে? আমি কতটা রিস্ক নিয়ে কথা বলছি জানেন? কতটা রিস্ক নিয়ে কেন বলছি ভাই? আমি বলি কেন রিস্ক বলছি আপনাকে আমি বারবার, জানেন? আমি তো জানি আমার হাজবেন্ডের পেনশন শুরু হয়েছিল ৩,৯৯৯ টাকা থেকে। হ্যাঁ, এখন পেনশন বেড়েছে কিন্তু তারপরে অনেক কম, হয়তো এত কম যেটা এই সময়ে সার্ভাইভ করার মতো না। তারপরে আলহামদুলিল্লাহ বেঁচে আছি। হ্যাঁ, অ্যামাউন্টটা কত আসে পেনশনের? এই মুহূর্তে পেনশনের টাকাটা আসে আমার ২৮,০০০-এর মতো। ২৮,০০০-এর মতো। তো ইমিডিয়েট পাস্ট, জাস্ট আফটার বিডিআর আপনি তখন পেনশন পেতে ৩,০০০ সামথিং। তো কিভাবে আপনার এই 2 বাচ্চা, দুধের 2 বাচ্চা কিভাবে আপনি মেইনটেইন করছেন? কিভাবে চলছেন আপনি? ভাই হ্যাঁ, আলহামদুলিল্লাহ ব্যাংকার্স অ্যাসোসিয়েশন আমাদেরকে ১০ বছরের একটা ইয়ে নেন। ওনারা মান্থলি ৪০,০০০ টাকা করে, ইয়ারলি ৪,৮০,০০০ টাকা করে দেন। এটা আমাদের ফ্যামিলিগুলো বলেছিল আমাদেরকে যদি এককালীন দিয়ে দেন তাহলে আমরা সারা জীবনের, এটা আমাদের অ্যাসেট হয়ে যায়, আমরা ব্যাংকে রেখে দিব, আমরা সারা জীবন চলতে পারবো। বাট এটা আমাদের করা হয়নি, যার কারণে যেটা হয় যে আমাদের যখন ইয়ারলি দেওয়া হতো, আমাদের তো ইয়ারলি ওই টাকাটা দিয়ে আমাদের পুরা বছর চলাতো ভাই। দেখা যেত যে 6 মাসে টাকাটা শেষ হয়ে যেত, আমাদের তো আর কোনো ইনকাম ছিল না। আর স্পেশালি সিনিয়র ভাবিদের হয়তো ভাইরা মিশন করেছেন, আর তানভীর তো ক্যাপ্টেন হয়ে আর শহীদ হয়েছে। আমার আবার 2টো বাচ্চা, আমার তো আর কিছু ছিল না ভাই। তানভীর তো কোনো মিশনে যায়নি, আর তো কিছু ছিল না, ওর তো কোনো জমানো টাকাও ছিল না। আমি তো কোনো জব করতে পারিনি। আর আরেকটা জিনিস কি ভাই, এবার আসি এই প্রসঙ্গে, আমার একটু বাচ্চাদের প্রসঙ্গে আসি। আমাদের ক্যান্টনমেন্ট থেকে, আমাদের তো ভাই এই ঘটনার পর তো আমরা কখনো রেশন পাইনি। তো 3 বছরের জন্য একটা হচ্ছে মিলিটারি ফার্ম থেকে একটা দুধের কুপন দেওয়া হতো 3 বছরের জন্য। তো সেটা একটা বিশেষ রিকোয়েস্ট ছিল যে এই কুপনের জন্য যাদের বাচ্চা ছোট আছে সেটার জন্য অ্যাটলিস্ট 18 ইয়ার্স পর্যন্ত করে। সেটা সম্ভবত 3 বছরই ছিল। তো সেটা ভাই আমার অনেক কষ্ট হয়ে যায়। তো আপনি বিশ্বাস করবেন, হয়তো এটা কারো কাছে বিশ্বাসযোগ্য না ভাই। হ্যাঁ, আমি আপনাকে বললাম না শাস্তি, আমি আপনাকে বলছি ভাই, আমার আজকে এটা এখন আমার লজ্জা করে না ভাই এগুলো বলতে। আমার বাচ্চা বড় হয়েছে, তো আল্লাহ তো বড় করেছে এতটুক। আল্লাহ কতদিন হায়াত দিবে জানি না, দোয়া করি আল্লাহ ওদের অনেক হায়াত দেখ। আমার বাচ্চা ভাতের মারের মধ্যে আমি চিনি দিয়ে ঘুলে খাইয়েছি। আমি চাকরির জন্য আর্মির কাছে ছুটে গেছি। আমি এতগুলা অ্যাপ্লিকেশন করেছি আর্মি হেডকোয়ার্টারে, এতগুলা অ্যাপ্লিকেশন, আমাকে ঢুকতে দেয়নি। আমি ইনগেটে গেছি, রেখে আসছি, দিনের পর দিন চিফের কাছে, অ্যাডজুটেন্ট জেনারেলের কাছে, ওয়েলফেয়ারে এসে আমার মোবাইল থেকে ভাইবারে দিয়েছি, দেখি সিন হয় কিনা। কত কিছু লিখেছি, কিন্তু আমি জানি না এটা পড়েছে কি পড়েনি। আমাকে আমাদের আগের প্রাইম মিনিস্টার
ক্যামেরার সামনে আমাকে এত জড়িয়ে ধরতেন। আমার আম্মুকে বলছেন আপনি শুধু, আম্মু যখন অনেক কান্না করছেন আম্মুকে বলছেন আপনি শুধুমাত্র নাতিদের নিয়ে খেলবেন, আপনার আপার কোনো চিন্তা নাই, আপনার সব মেয়ের দায়িত্ব আমার, আজকে থেকেও আমার মেয়ে। এটা প্রতিটা টিভি ক্যামেরায় ছিল। আমি আমি তো এর বেশি কিছু জানি না, প্রতিটা টিভি ক্যামেরায় ছিল, অনেকবার ছিল। আপনি জানেন ভাই, আমাকে সবসময় আম্মু বলতো, ওনাকে আম্মু ডাকতে বলতো, অনেক কিছুই করতো। আমি যে বারবার ট্রাই করেছি ওনার সাথে দেখা করার আলাদাভাবে, আমাকে কি কোনো সুযোগ দেওয়া হয়েছে? ইভেন 2016 সালে ওনার সাথে আমার একটা প্রোগ্রামে দেখা হয়। সেই সময় আমি ওনার কাছে আগে থেকে চিঠি লিখে রেখেছিলাম। সেই চিঠিটা নিয়ে আমি ওনার কাছে দেখা করতে যাই, এসএসএফ এর ডিজি বাধা দেন। কিন্তু সিচুয়েশনটা এমন ছিল, ডিজি বাধা দিলেও আমাকে উনি ডাকেন। আমি ওনার কাছে দৌড়ে গিয়ে ওই চিঠিটা ওনার হাতে দিই। আমি বলছি আপনি আমাকে মা ডাকতে বলেছেন, আম্মু ডাকতে বলেছেন না, আমাকে আপনি শুধু একটা চাকরি দেন, আমার অবস্থা ভীষণ খারাপ, আপনি প্লিজ আমাকে একটা চাকরি দেন, আমার কিচ্ছু লাগবে না, আমাকে শুধু একটা চাকরি দেন। ও বলে, উনি আমাকে বলছে এই তো এখনই হয়ে যাবে, তুমি কোনো চিন্তা করো না। আর হয়নি তো। 2018 সালে আমি বিজিবির ডিজি ছিলেন শাফিন, ওনার কাছে গিয়েছিলাম। ওই অ্যাপ্লিকেশনটা আমার কাছে ওনার সাইন করা সহ আছে, সবুজ কালে তিনি সাইন করেছিলেন। ওনার সাথে আমি দেখা করেছিলাম, 2 দিন গেছিলাম। উনি বলেছিল এটা নিয়ে আমি সীমান্ত ব্যাংকে গেলে আমাকে জব দিবে। ওটা নিয়ে আমি সীমান্ত ব্যাংকে গিয়েছিলাম, জব হয়নি তো। আমাকে কোথাও জব করতে দেয়নি। আমি যখন কোনো প্রাইভেট একেবারে বাইরের কোথাও আমি ঢুকেছি, ওখানে কোনো না কোনো দিক থেকে, আপনাকে আমি বললাম না যে কে কি বলে আমি জানি না, আমাকে কিছুদিন পর বলে আপা আপনি ওভার কোয়ালিফাইড, আপনার সাথে যদি কেউ কাজ করে আমাদের অন্য এমপ্লয়িরা ভালো থাকে না। এরপর এগুলার উত্তর কি হতে পারে বলেন তো? তো আমার শাস্তিগুলা ছিল এমন। তারপরে আসি আমার বাচ্চাদের পড়ালেখা নিয়ে। আমার বাচ্চাগুলো যে পড়ছে, প্রথমে যে স্কুলে আমি চাকরি পেয়েছিলাম সেই স্কুল থেকে, সে স্কুলের পরে আমার বাচ্চা একে একে ক্যাডেট কলেজে গেল। প্রথমে যখন আমার বড় ছেলেটা ক্যাডেট কলেজে গেল 2018-তে, ওর ঠিক 2 বছর পরে আলহামদুলিল্লাহ আমার ছোট ছেলেটাও গেল। তো এর মধ্যে যেটা হলো, কুমিল্লা ক্যাডেট কলেজে আমার হাজবেন্ডও পড়তেন। তো কুমিল্লা ক্যাডেট কলেজেও পড়ার জন্য সেখানের বেশ কিছু মানুষকে আমি চিনি, কিছু প্রোগ্রামে আমি যাই। একটা পিকনিকে 2020 সালের একটা পিকনিকে জানুয়ারি মাসে আমাকে আমার বড় ছেলের একজন প্যারেন্টস দেখিয়ে দিল একজন ভাইকে, দেখিয়ে বলল যে এই ভাইটাকে আমার ছোট ছেলের কথা যেন বলি, যেহেতু আমার ছোট ছেলেটা ইংলিশ মিডিয়ামে ছিল, তো ও যেন স্মুথলি মানে ক্যাডেট কলেজে যেতে পারে, এটা যেন আমি মুখে বলি, ও তো রিটার্নে অ্যালাউ হয়ে গেছে। তা আমি বললাম যে না ভাবি, দরকার নাই। এটা থেকে আমি তারপরেও গিয়ে বড় ভাই যখন আমি পরিচয় দিয়ে আলাপ করতে গেলাম ওনার সাথে, তো উনি হচ্ছে আর্মি অফিসার। উনি আমাকে দেখে বলল হ্যাঁ বড় ছেলেটা এখানে আছে না? আমি বলছি জি আছে। তখন আমি বললাম ভাই আমার একটু ভয় লাগছে, কি আমার ছোট ছেলেটা তো ইংলিশ মিডিয়ামে ছিল, তো ক্যাডেট কলেজে দিব তখন আমি ভার্সনে নিয়ে আসছি, এই জন্য মনে একটু ভয় করছে। এখন আপনি যদি আমাকে একটু বলতেন যে আমি কি ধরনের ভাইবার জন্য কিভাবে রেডি করব, কোথায় নিয়ে যাব বা কি ধরনের গাইড গুলো পড়াবো। আমাকে তখন উনি বলল কি
একটাকে আমরা নিয়েছি না, একজনকে তো নিয়েছি। আপনাদেরকে যদি আমাদের পালতে হয়, এইটা তো খুবই দুঃখজনক। এই নবাবজাদার নাম কি বলেন তো একটু, নবাবজাদার নামটা শুনি, তার র্যাঙ্কটা একটু শুনি। র্যাঙ্কটাই এই মুহূর্তে আমি জানি না। উনি কুমিল্লা ক্যাডেটের এক্স ক্যাডেট। সম্ভবত উনি এখন খুব বড় অ্যাপয়েন্টমেন্টে থাকবেন, কারণ উনি বিগতদের অনেক বড় কেউ। হ্যাঁ, আর উনারা তো এখন অনেকেই আছেন। আপনারা যাদেরকে এখন চিনছেন তাদেরকে চিনেন, কিন্তু অনেককে তো আমরা চিনি, তারা তো আছেন। আর কিছু বললে আমাদের চিফ ভাই যদি, আমি যে বললাম না, আমাদের চিফ ভাই তো আমাদেরকে ভুল বুঝবেন, আমাদেরকে ভুল বুঝবেন। আমাদের চিফ ভাই কি কখনো আমাদেরকে একটু সুযোগ দিবেন ওনার সাথে কথা বলার? কখনো আমাদেরকে বুঝবেন? কখনো বুঝবেন? এতগুলো চিফ, মঈন আহমেদ চলে যাওয়ার পর থেকে বা মুবিন ভাই চলে যাওয়ার পর থেকে, তারপরে যে চিফ এসছিলেন, তারপর থেকে যতগুলো চিফ আসছেন, সবগুলো চিফ আমাদের সবগুলো ভাবিকে ডেকে একবার কি বলেছেন আপনারা একসাথে বসেন, ইয়ারলি একবার বসেন, 25 ফেব্রুয়ারি আগে বসেন, আপনাদের সব প্রবলেম বলেন? বলেছে? কি হয় জানেন? 25 ফেব্রুয়ারি আগে আমাদের ওই দিনটা নিয়ে যান কবরে। আমরা কারোর সাথে কথা বলতে পারি না, উনারা ওই যে টিভিতে দেখেন না, উনারা এসে দাঁড়ান, অফিসিয়াল প্রোটোকল দিয়ে উনারা চলে যান, আমরা গিয়ে কবরের কাছে আমাদের যতক্ষণ কিছুক্ষণ মন চায় থাকি, চলে আসি, শেষ। কেন? মানে কথা বলা নিষেধ? কথা বলা নিষেধ না, আমরা কেন আমাদের চিফের সাথে কথা বলতে পারবো না? কেন? আমি আপনাকে কি বলছি, আমি কেন রিক্স বলছি? আমাকে তো কেউ মেরে ফেলছে না, আমার গলা কেটে ফেলছে না। রিক্স কেন বলছি ভাই? কারণ ক্যাডেট কলেজের প্রত্যেকটা বাচ্চা ক্লাস 12 এর পরে 3টা বাহিনীর যে কোনো একটা বাহিনীর ফর্ম নেয়, আইএসএসবির জন্য রেডি হয়। ইনশাল্লাহ আল্লাহ যদি রিজিক রাখে, আমার বাচ্চাও নিশ্চয়ই কোথাও যাওয়ার জন্য চেষ্টা করছে, ওর মনেও একটা স্বপ্ন আছে। আমি আমার বাচ্চাকে কোনোদিন এই ভয়ে, আমি যে শিক্ষা পেয়েছি, সাফার করছি, আমার বাচ্চাকে আমি কোনোদিন বুঝতে দিই না, কোনোদিন বুঝতে দিই না। ক্যাডেটের বিভিন্ন ভাইরা আসে না, ক্যাডেট কলেজে তো অনেক প্যারেন্টস আসে, এসে যখন কথা বলতে চায়, ওকে কিছু বলতে চায়, আমি কখনো এটা ওকে বুঝতে দিই না। বড় হচ্ছে তো বুঝতে দিই না। আমি তো চাইবো আমার বাচ্চা ঠিক একই রকম দেশপ্রেমিক একটা অফিসার হোক, সে যেই বাহিনীতে যেতে চায় যাক। আপনি কি মনে করেন আমাদের 3 বাহিনীর চিফের মনের মধ্যে এতটুকু দয়া হবে? আপনার কি মনে হয় হবে? কি মনে হয় বলেন? না ভাবি, এখন যেটা আমরা দেখছি যে জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবের ধরেন সর্বশেষ ওনার যে ভূমিকা, ওনার যে মুভ দেশের পক্ষে, তাতে আমরা আশাবাদী যে হয়তো আগের অনেক কিছুই হবে না। এবং আমি বারবার আপনাকে বলছি যে যারা আপনার সঙ্গে মিসবিহেভ করেছে, যারা আপনার জীবনটাকে বিষিয়ে তুলেছে, আপনি তাদের নাম ঠিকানা বলেন। ভাই আমি বলতে বাধ্য হচ্ছি, আমি বলতে বাধ্য হচ্ছি, আমার কথাগুলো শুনতে খারাপ শোনাবে। আমি 10 কি 11 সালের পরে আজকে প্রথম কথা বলছি, এতদিন কথা বলিনি। আমার মনে কি কষ্ট নাই? আছে তো। আমার হাজবেন্ড অনেক জুনিয়র ছিল, বাট আজকে বেঁচে থাকলে সে জুনিয়র হতো না, তার কোর্সমেটরা এখন কর্নেল, তাই না? এখন তো জুনিয়র থাকতো না। তো আমি ধরেন, আপনি আপনার হাজবেন্ড যেহেতু কুমিল্লা ক্যাডেট কলেজের ছাত্র এবং কুমিল্লা ক্যাডেট কলেজের 12 ইনটেকের একজন প্রাক্তন ক্যাডেট, এবং আমি একটি আবেদন, আপনি ওদের সঙ্গে বিভিন্ন সময় যোগাযোগ করেছিলেন আপনার সাপোর্টের জন্য, বা ক্যাডেট কলেজ, ওল্ড ক্যাডেট কলেজ অ্যাসোসিয়েশন যেটা আছে তাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। তো ওদের ভূমিকা কি ছিল, মানে সহপাঠী? আমার হ্যাঁ, অনেক চেষ্টা করেছি ভাই। আমার হাজবেন্ডের যে ক্যাডেট যে ইনটেকের, তারা কিছু সময়ের জন্য সাপোর্টিভ ছিল, কোনো এক অজানা কারণে তারা নিঃস্ব। আমি জানি না কারণ, জানি না, আমি বললাম তো ভাই আমি জানি না। ইভেন সব বাদ দে, আমার হাজবেন্ডের যে 2টা বাচ্চা,
তাদের প্রতি যে কারো কোনো কেয়ার বা কিছু, তারা যে বাবা ছাড়া বাচ্চা, আমার হাজবেন্ড, আমার কোনো ভাই নাই, আমার বাবা নাই, আমার আম্মুও নাই, আমার আম্মুও মারা গেছেন। আমার শ্বশুর শাশুড়ি অনেক বয়স হয়েছে, ওনারা ছেলে হারিয়ে, বড় ছেলে তো, ওনাদেরও দুটা ছেলে, বড় ছেলে হারিয়ে একদমই ভেঙে পড়েছেন। এখন ওনাদের যে ছোট ছেলেটা, সে মনের কষ্টে, মানে ও তো আর আসবেই না বাংলাদেশে, ও খুব কম সময়ের জন্য এসেই চলে যায়, ও বাংলাদেশে এসে বেশিক্ষণ থাকতে পারে না। আমার যে দেবর রাজীব, ও বাংলাদেশে এসে একেবারেই থাকতে চায় না, ও খুব কম সময়ের জন্য আসে, এসে চলে যায়। তো আমাদের পুরা ফ্যামিলিটা শেষ। আমার যে দুটা বাচ্চা, তাদের জন্য যে কাউকে দরকার, এই জিনিসটা ক্যাডেটের ফ্রেন্ডরা থাকে এরকম, ওরা থাকে হচ্ছে একেবারে আপনজনের মতো। এটা আমার জন্য খুবই দুঃখজনক যে সেটা আমার বাচ্চারাও পায়নি ভাই। আমি যখন বুঝিয়েছি, কারণ ওদের সাথে স্পেশালি আমার আর তানভীরের তো পছন্দের বিয়ে, আমার হাজবেন্ডের ক্যাডেট কলেজের ফ্রেন্ডদের সাথে ওরা আমাকে নাম ধরে ডাকে, এত ক্লোজ ওদের সাথে আমরা। ওদেরকে আমি ভালো করে বুঝিয়েছি যে এটা তো দরকার ওদের, এটা তো দরকার। আপনারা যখন ক্যাডেট কলেজে যান, ওদের সাথে এভাবে হন না। এটা আমার আরো একটা কষ্টের কথা বলবো। কষ্টের কথা কি জানেন ভাই? কুমিল্লা ক্যাডেট কলেজে দুটো অফিসার ছিল, একটা 12 ইনটেকের হায়দার, সেটা হচ্ছে আমার হাজবেন্ড তানভীর হায়দার নূর, ওর ক্যাডেট নাম ছিল হচ্ছে হায়দার। আর 13 ইনটেকের মাঝহার, সেটা হচ্ছে ক্যাপ্টেন মাঝহার, যে হচ্ছে পিলখানায় শহীদ হয়েছেন। দুজন অফিসার হচ্ছে কুমিল্লা ক্যাডেট কলেজের। কুমিল্লা ক্যাডেট কলেজে আপনি গেলে দেখবেন অনেক অফিসার শাহাদাত বরণ করেছে, বিভিন্ন ঘটনায় অনেক ক্যাডেটরা সেখানে মারা গিয়েছেন। কারো না কারো বিভিন্ন দিকে তাদের ছবি আছে, তাদের কথা বলা হয়। আমার হাজবেন্ড আর মাঝহার ভাই, এই দুজনের আলাদাভাবে কোনো ছবি নাই, পিলখানার অফিসারদের ছবি নাই, যারা খুব ভালো অ্যাথলেট ছিল। ওখানে যে বাস্কেটবল গ্রাউন্ড আছে, আমার হাজবেন্ড মাঝহার ভাই দুজনে ভালো বাস্কেটবল খেলতো, আর আমার হাজবেন্ড ওখানে বেস্ট অ্যাথলেট ছিল, যেটা কুমিল্লা ক্যাডেটে এখন পর্যন্ত রেকর্ড কেউ ভাঙতে পারেনি আনটিল দ্য ডে। আমি অনেকবার রিকোয়েস্ট করেছিলাম আমার হাজবেন্ডের নামে যেন কিছু করা হয়, মাঝহার ভাইয়ের নামে যেন কিছু করা হয়। আমি দুজনের নাম বলেছি, হয়নি ভাই। আমার হাজবেন্ডের ক্যাডেট কলেজের ফ্রেন্ডের বাবা হচ্ছেন জেনারেল ইব্রাহিম আঙ্কেল। এটা কি সম্ভব ছিল না? মাঝহার ভাইয়ের ইব্রাহিম, জেনারেল ইব্রাহিম আঙ্কেল ছিলেন, আছেন না? সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, উনার ছেলে মুজাহিদ ভাই, উনি হচ্ছে আমার হাজবেন্ডের ইনটেক মেট। উনি তো আমার খুব খুব কষ্ট লেগেছে ভাই, যে না আছে কোনো ছবি। হয় কি, যখন ওরা 12-এ বের হয়ে আসে, সম্পূর্ণ ইনটেকের একটা ছবি থাকে, সেই ও 97 সালে বের হয়ে আসছে, সেই 97 সালে সবগুলো ক্যাডেটের সাথে, প্রিন্সিপালের সাথে যে ছবি, ওই ছবি আছে, যেটা সবার থাকে, কিন্তু না মাঝহার ভাইয়ের আছে, না আমার হাজবেন্ডের আছে। কেন কেন ভাই? দুঃখ লাগে কখন জানেন? আমাদের কি চাই? টাকা পয়সা না ভাই, আমরা একটা চাকরি চাই, আমরা আমাদের সন্তানরা যেন দাঁড়াতে পারে সেই সাপোর্টটা চাই, আমরা মানসিক সাপোর্ট চাই, আমরা সম্মান চাই, আমরা যখন যাই সালাম দিয়ে ভাবি বসেন, ভাবি সমস্যা হচ্ছে কি বলেন, এইটুক চাই, অন্য কিছু না। মাঝে মাঝে আমাদের একটু খবর নেওয়া, এইটুক চাই ভাই।
তা ধরেন আমি যেটা বুঝলাম যে ধরেন আপনার যেই জীবন, ধরেন মেজর তানভীর জীবিত থাকলে এ তো এতটা দুর্দশার মধ্যে দিয়ে যেতে হতো না তার সন্তানদেরকে বা ভাই, আপনাকে। আমার বাচ্চারা এত ছোটবেলায় তার বাবাকে হারিয়েছে, এত ছোটবেলায় কোনো স্মৃতিই নাই তাদের মনের মধ্যে। আমি তাদের মধ্যে যতই বাবার জিনিসগুলো দেওয়ার চেষ্টা করি, বিভিন্ন ভাবে আমি যেটা ফিল করতাম ছোটবেলা থেকে যে ওরা জিনিসগুলো এভয়েড করতো। বাট আমি এটা বুঝতে পারলাম ক্যাডেট কলেজে যাওয়ার পর। আমার বড় ছেলে খালি বাস্কেটবল ধরে, তো আমি মনে করতাম, আমি বলতাম কি বাবার মতো। সে সে আমি নামটা বলতে চাচ্ছি না, সে একজনের কাছে শেয়ার করেছে, সে আমাকে বলেছে যে সে ওখানে স্টেপ দেয় আর সে মনে করে বাবা এখানে কিভাবে স্টেপ দিত। এখন হাউস চেঞ্জ করে নতুন হাউস হয়েছে। সেই আমার ছোট ছেলেটা বলে আমাকে যে মাম্মা জানো, আমি আমার ছোট ছেলের হাউস অন্য হাউস, আমার হাজবেন্ড ছিল আরেক হাউসে। তো এখন আমার ছোট ছেলের হাউস থেকে পুরান হাউসটা দেখা যায় খুব সুন্দর করে। সে বলে আমি তাকিয়ে তাকিয়ে চিন্তা করি, বাবা তো খুব বল, সবসময় বল 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 বল, বাস্কেটবল, বাস্কেটবল দিয়েও সে ফুটবল খেলে ফেলতো, এরকম সে দাদুমণির কাছে শুনেছে, মানে আমার মাদার ইন লর কাছে শুনেছে। বলে বাস্কেটবলও খেলতো, মানে ওর হাত ভেঙেছে, পা ভেঙেছে, ওইটা দিয়েই নাকি খেলতো হাসপাতালে ভর্তি থাকা অবস্থায়, এরকম অবস্থা। তো বলতো, আমি মনে মনে ভাবি বাবা মনে হয় এমন করছে, বাবা মনে হয় এরকম করছে। ওদের নাকি ক্যাডেটে থাকতে ইচ্ছা করে বাবাকে পাওয়ার জন্য। তো আমি কি ভাই আশা করতে পারি না যে এই সন্তানগুলোর জন্য তাদের বাবা, যাদের বাবাদেরকে হারিয়েছে, তাদের জন্য কিছু করা হোক? আমি কি ভাই আশা করতে পারি না, যেটা আমার 2009 সালের চাওয়া ছিল, যে পিলখানার গেটটা, মেইন গেটটা হিরোজ লিভ ফরএভার করে 57 অফিসারের বিয়ে নাম্বার দিয়ে, র্যাঙ্ক দিয়ে নামটা লেখা থাক, যেভাবে স্টাফ রোডে করা আছে বীরদের নাম দিয়ে। আমার চাওয়াগুলা কি অনেক চাওয়া? আমি কি অনেক কিছু ডিমান্ড করছি যেটার জন্য দেশ জাতি কারো ক্ষতি হবে? আমি যদি আজকে চাই আমার হাজবেন্ডের ডেড বডিটা পাওয়া যায়নি, আমার আমার হাজবেন্ডের ডেড বডিটা যেন আমাকে দেওয়া হয়, এটা কি খুব কষ্ট হয়ে যাবে আর্মির জন্য? ডেড বডিটা কেন মিসিং হলো বা এটা নিয়ে কি ব্যাখ্যা দিল অথরিটি? মিসম্যাচ, মিসম্যাচ। কিভাবে মিসম্যাচ ভাই আমি তো জানি না, আমি তো পিলখানায় আটকা ছিলাম। কিন্তু আমি শুনেছি ভাই অনেক বডি নাকি বার্ন করা হয়েছে। এটা ভাই মিডিয়াতে শুনেছি, মানুষের মুখে শুনেছি। ভাই আমাকে যখন ডেথ সার্টিফিকেট দেওয়া হয়েছে, এক একবার এক একটা, কিন্তু ওই যে প্রথমটা মিসিং লেখা, মিসিং ডেথ, একটা একটা করে দেওয়া হয় আর বলে আগেরটা ছিঁড়ে ফেলবেন। আমি ওই যে যিনি আমাকে নিয়ে গেছিলেন বিডিআর এর সাক্ষীতে, সেই ভদ্রলোক, উনি প্রতিবার বলতো, আমি বলতাম ছিঁড়ে ফেলবো, ঠিক আছে, বলতো না হলে আমাকে দিয়ে দেন, আমি দিইনি। উনি এখন রিটায়ার্ড, আমি রেখে দিয়েছি। কিন্তু যেটা প্রথম ছিল 27 তারিখে বডিটা রিসিভড হয়, 1800, মানে টাইমটা হচ্ছে সন্ধ্যা 6টা, সেটা আমি লেমিনেট করে, আমি যে কত বছর ভাই ওটা আমার বালিশে ঢুকিয়ে ঘুমিয়েছি আমি জানি না, হয়তো 5 বছর 6 বছর। আমি যেখানে বেড়াতে গেছি ওটা নিয়ে গেছি, আমি বালিশে ঢুকিয়ে, আমি কোনোদিন মিস করিনি, বালিশের কভারে ঢুকিয়ে আমি ঘুমাতাম। আমি কতদিন লেগেছে আমার নর্মাল হতে, কতদিন লেগেছে, এগুলো কোনো মানুষ বুঝবে না, কোনো মানুষকে আমি বুঝাতেও চাচ্ছি না। কিন্তু আমি আপনাকে শুধু এটুকু শেয়ার করছি যে আমাদেরকে বাঁচতে দেওয়া হোক, আমাদের বাঁচার পথটাকে স্মুথ করে দেওয়া হোক, আমাদের সঠিক শাস্তি যারা অপরাধ করেছে
সেটা পাওয়ার ব্যবস্থা করে দেওয়া হোক। কে করেছে আমরা তো জানি না। জি, না তো আপনার অনেক কিছু আমরা সন্দেহ করি। জি, আপনার কথার মধ্যে ভালো সূত্র আছে, ওই সূত্রের ধরে যদি আগায় তো ভালো। তো আপনাদের এই যে ৫৭ জন অফিসারের পরিবার, তাদের সঙ্গে তো আপনাদের অ্যাসোসিয়েশনের মতো আছে। আপনারা নিশ্চয়ই মিটিং এ বসেন, আলোচনা করেন বা দেখা সাক্ষাৎ হয়। তো সবারই কি একই অবস্থা? মানে ধরেন সাপোর্টের জায়গাটা আমি বলছি আরকি। ধরেন আপনারটা তো ভিন্ন, আপনি শাহিন সিদ্দিকীর রোশানলে পড়ছেন, তারেক সিদ্দিকী, শাহিন সিদ্দিকীর, এটা আমি বুঝতে পারছি। তো অন্যান্য পরিবারগুলোর কি অবস্থা? তাদের সাপোর্ট কি? বা ধরেন ওই যে মইনুল রোডের ওই যে অ্যাপার্টমেন্ট যেটা বেগম খালেদা জিয়ার বাসা ভেঙে করা হয়েছে, ভাই ওখানে কোনো অফিসারের মিসেসকে দেওয়া হয়নি, দেওয়া ওই হয়নি, দেওয়া হয়নি। জি, তো কোনো আপনাদেরকে পিলখানার কোনো ভাবি ওখানে কোনো ফ্ল্যাট পায়নি। প্রচারণা তো আর ছিল না? ফ্ল্যাট বা প্লট নিয়ে যেটা বলার, সেটার অ্যান্সারটা কি সেটা ভাই বুঝতে হলে আমাকে আসলে বুঝিয়ে দিতে হবে। যেহেতু আমি এটার ব্যাপারে নিজেও সঠিকভাবে জানি না যে ফ্ল্যাটের হিসাব কি আর প্লটের হিসাব কি, কেন ফ্ল্যাট কেন প্লট, ৫৭ ফ্যামিলিকে ফ্ল্যাট দেওয়া হবে একসাথে, আর সেটা কি, আর কেন জুনিয়র ফ্যামিলি ফ্ল্যাট পেয়েছে, এসব কেন কি ভাই আমি এগুলো জানি না, এগুলো অর্থাৎ কিছুই আপনি নিশ্চিত যে ওইখানে কোনো অ্যাপার্টমেন্টে কাউকে জায়গা দেওয়া হয়নি? না না খালেদা জিয়ার না বাড়ি ছিল। আচ্ছা, তো আপনাদেরকে কোথায় অ্যাপার্টমেন্ট দেওয়া হলো, বা এটা কোথায়, কোন জায়গাটায়? ভাই, দুটা ফ্ল্যাট আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ দুটো ফ্ল্যাট আমরা পেয়েছি, কিন্তু এটা দুটো ফ্ল্যাট বরাদ্দ করা হয়েছে কোন এলাকায়? মিরপুর ডিওএইচএস। তো এখন ধরেন এই যে হাসিনার পতনের পরে আমরা দেখছি যে অনেকেই কথা বলছেন, অনেক তথ্য সামনে আসছে, অনেক অজানা বিষয় সামনে আসছে। তো আপনি কি আপনার ক্ষেত্রে কোনো পরিবর্তন লক্ষ্য করছেন? আমি আপনাকে কি বললাম ভাই, আমি ওয়েট করছি যে আমার ব্যাপারটা যদি কেউ সামনে আনেন। যখন আমি দেখলাম যে প্রথমে ইঙ্গিত পেলাম, এবং আজকে যখন আমি দেখলাম যে ক্যাপ্টেন নূরের এটা আমক হয়েছে, তখন ভাই আমি এই যে আপনার সাথে কথা বলছি। না, আজকে তো সবাই একটা অ্যাপ্লিকেশন দিয়েছেন, এবং মেজর তানভীর হায়দার নূরের ব্যাপারেও আলোচনা হয়েছে প্রেস ক্লাবে। একজন অফিসার বলেছেন এই বিষয়গুলো নিয়ে। তো এটি অত্যন্ত মানে দুর্ভাগ্যজনক, এবং আমি কি বলবো, এটাকে এইটা ব্যাখ্যা করার কোনো বিষয় নাই যে ধরেন যেখানে আমাদের আমি সেনা এটাই বলেছি যে আমরা কোনোভাবেই কখনো চাই না যে আমাদের কোনো একটা কারণে, যে আমরা ভাই এখনো খুব কষ্টে আছি, মানসিক কষ্টে আছি। আমরা কখনোই চাই না আর্মি কখনো আমাদের কারণে, আমাদের কোনো কথায় কষ্ট পাক, বা আমরা কখনো আর্মির কোনো কারণে কষ্ট পাই। আমরা আর্মির বাইরে না, আমরা আর্মির পরিবার। আমাদের প্রত্যেকের হাজবেন্ড শিখিয়েছে তোমরা আমাদের লাইফে এসছো, তোমরা আর্মির পরিবার। আমরা কখনো আর্মির কোনো একটা ভুল, আর্মি যদি কেউ আর্মিকে একটা খারাপ কথা বলে, সেটা আমাদের গায়ে লাগে। আর্মি হয়তো আমাদের পর ভাবতে পারে, আমরা আর্মি থেকে আর্মির পরিবার জানি, আমরা আর্মির রেশন খেয়েছি কোনো এক সময়ে, সেজন্য আমরা আর্মিকে কখনোই আর্মির পরিবারের বাইরে ভাবতে পারি না। আর্মিকে কেউ যখন ভালো বলে, সেটা আমাদের সবার আগে বুকে এসে লাগে। তো এখন আমাদেরকে দেখার দায়িত্ব কার? কার ভাই? আর্মির। আমার একটাই আশা যে আমাদের ব্যাপারে যখন যে চিফ আসবেন, সেনাবাহিনী প্রধান আসবেন, উনি আমাদের ব্যাপারটা খেয়াল রাখবেন। আমরা নিশ্চয়ই চাইলেই যা হচ্ছে সাথে সাথে আমরা চলে যাব না, অফিসে চলে যাব না। আমাদের বিশাল কোনো প্রবলেম হলে বা কিছু যখন না বললেই না, তখনই আমরা তার কাছে যাব। আরে আপনি গেলেও বা কি, যখন যে সমস্যা হবে আপনি গেলেও বা কি, কে কি ঘোড়ার ডিম কাজ করে আমরা জানি না? এইসব বলা, আপনি একটা এক ধরনের আপনি কি জানেন 24শে ফেব্রুয়ারি 2024
থেকে 24শে ফেব্রুয়ারি 2024 থেকে অ্যাডজুটেন্ট জেনারেল, নামটা আমি বললাম না, উনি কুমিল্লা ক্যাডেট কলেজের ছিলেন। উনার একটা অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য উনি আমার ছেলের, আমার হাজবেন্ডের ক্যাডেট কলেজের বড় ভাই, উনার কাছে একটু দেখা করার জন্য আমি কি চেষ্টা করেছি, উনি পোস্টিং নিয়ে চলে যাওয়ার আগে পর্যন্ত আমি পাগল হয়ে চেষ্টা করেছি। শেষে আমাদের ক্যাডেট কলেজের বড় ভাই তো ওই হিসাবে চেষ্টা করেছি। ভাই আপনার কাছে আমি যখন ওনার কাছে অ্যাপয়েন্টমেন্ট চাই, আমাকে যদি ওনার কন্ডাক্টিং অফিসার বলেই দেন ভাবি কেন, তাহলে আমার ওনার কাছে যে পারপাসে যাওয়া, তাহলে যাওয়াটা কি জন্য ভাই? আমি যে একটা পারপাসে ওনার কাছে যাচ্ছি, আমি যদি জানিয়েই যাই, আমি যে নিশ্চয়ই আমি যে জিনিসটা বিষয়টি আপনি তাকে বলবেন, সে বিষয়টি তার পিএস কে কেন বলবেন, সে বিষয়টি তার অধীনস্থ কেন বলবেন? আপনি খুবই স্বাভাবিক। আমার কাছে ভাই এতগুলো মেসেজ আছে, এতগুলো, আমি পরিচয় দিয়ে মেসেজ পাঠাচ্ছি, ভাই দয়া করে ফোনটা ধরেন, ভাই আমি অমক, দয়া করে ফোনটা ধরেন। লাস্টে আমি ট্রাই করেছি আমাদের আরেকটা অফিসে আরেক ভাইকে, ভাই আপনি ব্যবস্থা করে দেন। উনি আমাকে কথা দিয়েছেন যে আমার কন্ডাক্টিং অফিসার আমার বিষয়ে জানেন, উনি ব্যবস্থা করে দিবেন। সেই ভাই থাকা পর্যন্ত আমার সাথে কোনো ব্যবস্থা হয়নি কথা বলানোর। এবং 29 তারিখে এই যে 29 তারিখ, গত 29 তারিখ গেল, 29শে অগাস্ট আমি জানতে পেরেছি আপনার সেই ম্যাডামকে, মানে যে কুমিল্লা ক্যাডেট কলেজের যে অ্যাডজুটেন্ট জেনারেল ছিলেন, তার যে মিসেস, সেই ম্যাডামকে আমার পরিচিত জনৈক ভাবি আমার বিষয়ে বলেছে যে আমাকে নিয়ে আসবে, আমি যেন একটু কথা বলতে পারি ভাবি ম্যাডামের সাথে। একদম নেগেটিভ বলে দিয়েছে, নেগেটিভ। যেহেতু উনি সার্ভিং একজন মিসেস, সার্ভিং অফিসারের মিসেস, সেজন্য আমি ওনার কথাটা বললাম না যে কে ট্রাই করেছে আমার জন্য কথা বলার জন্য। তাহলে আমরা কার কাছে যাব আমাকে আপনি বলেন। তবে একটা বিষয় কি জানেন, আপনি যা বলছেন, আপনি যদি জাস্ট মেলান আর কি, যে পৃথিবীটা গোল এবং হাসিনার মতো একটা দুর্দান্ত প্রতাপশালী শাসক কিভাবে ধ্বংস হয়ে গেছে তো দেখেছেন। এবং আমি বিলিভ করি যে একজন আর্মি অফিসার যেভাবে প্রাণ দিয়েছেন পিলখানার ভেতরে, তারপরে তার পরিবারের সঙ্গে যে আচরণ করা হয়েছে, তার সন্তানদের সঙ্গে যে আচরণ করা হয়েছে, যে অফিসাররা করেছেন, তারা কি সারা জীবন বেঁচে থাকবে দুনিয়াতে? তারা কি মনে করে না যে মানে তাদের সন্তান যাও এরকম কিছু শিকার হতে পারে?